বন্ধুরা, আজ আবারও আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্লক বানাতে হয়। এই ভিডিওতে আমরা দুই প্রকার ক্লক বানানো দেখাবো। একটা হলো ডিজিটাল ক্লক, অন্যটি হলো অ্যানালগ ক্লক। অ্যানালগ ক্লক বানানোর জন্য ঠিক এমন একটা ফ্রেম লাগবে, যেটা অবশ্যই পাইথনে ব্যবহার করার জন্য পিএনজি ফাইল হতে হবে। আমরা যে ডিজিটাল ক্লক বানাবো সেটা এই ফ্রেমের উপরই বরাবর হবে, এবং আমরা তিনটা কাটা ইউজ করব। একটা হলো সেকেন্ডের কাটা, অন্যটি হলো মিনিটের কাটা, এবং আরেকটি হলো ঘন্টার কাটা। সেকেন্ডের কাটা যখন মুভ করবে তখন টিক টিক নামক টিক টিক শব্দ হবে। শব্দটা এমন। এখন যেহেতু আমরা এটা পাইথনের সাহায্যে তৈরি করব, সুতরাং একটা পাইথন ফাইল লাগবে। এটা হলো, এটার নাম রাখছি ক্লক ডট পাই। যেহেতু এটা আমরা গুই ইন্টারফেসে বানাবো, এই জন্য টিকে এন্টার অবশ্যই লাগবে। এই কোডে এখন টিকে এন্টার অ্যাক্সেস নয়, এই কোডে টিকে এন্টার অ্যাক্সেস করতে হলে আমাদেরকে ফ্রম টিকে এন্টার ইম্পোর্ট স্টার, অর্থাৎ টিকে এন্টারের সকল কিছুই আমরা এখানে ইউজ করতে পারবো। এখন আমরা টিকে উইজেটসের সাহায্যে একটা উইন্ডো তৈরি করব। টিকে উইজেটসের সাহায্যে কোনো একটা উইন্ডো তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে একটা অবজেক্ট লাগবে। এখন আমরা এই অবজেক্ট নিচ্ছি উইন্ডো টিকে, অর্থাৎ এখন টিকে উইজেটসের সাহায্যে আমরা উইন্ডো নামক একটা অবজেক্ট তৈরি করেছি, অর্থাৎ একটা উইন্ডো ক্রিয়েট হয়েছে। এখন এই উইন্ডোকে শো করতে হলে একটা মেথড আছে, সেটা হলো মেইন লুপ মেথড। এখন আমরা এই মেইন লুপ মেথডকে কল করলাম, অর্থাৎ এখন এই লাইনের মাধ্যমে আমরা টিকেটারের সকল উইজেটস যেমন টিকে ইত্যাদি সব অ্যাক্সেস করলাম এই কোডে। আর এই লাইনের মাধ্যমে আমরা একটা উইন্ডো বানালাম, এবং এই কোডের মাধ্যমে ওই উইন্ডোকে আমরা শো করলাম। এখন যদি আমরা লক্ষ্য করি, এটার কিন্তু এটার টাইটেল কিন্তু এখন টিকে রয়েছে। যেহেতু এটা আমরা ক্লক প্রজেক্ট বানাচ্ছি, সুতরাং এর টাইটেল পরিবর্তন করে আমরা রাখবো ক্লক। এর জন্য কিন্তু আরেকটা মেথড আছে। প্রথমে আমরা অবজেক্ট অর্থাৎ উইন্ডোর নাম লিখবো, তারপর ওই মেথডের নাম ওই মেথড লিখবো, ধরো টাইটেল মেথড। এর মধ্যে কিন্তু ডবল কোটেশন দিয়ে একটা স্ট্রিং লিখতে হবে, অর্থাৎ আমরা ও টাইটেল হিসেবে কি রাখবো। এখন এখানে আমরা লিখলাম ক্লক, অর্থাৎ এই ক্লকটা হবে তার টাইটেল। এখন যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই টাইটেল কিন্তু পরিবর্তন হয়ে ক্লক হয়ে গিয়েছে। এখন যেহেতু আমরা অ্যানালগ ক্লকে বিভিন্ন কাটা, অর্থাৎ সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা, এটার জন্য আমরা বিভিন্ন লাইন ইউজ করব, আবার কিছু কিছু ক্ষেত্রে রেক্টেঙ্গুলার ইউজ করব, অর্থাৎ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং এ বরাবর একটা। এর জন্য অবশ্যই আমাদেরকে ক্যানভাস ইউজ করতে হবে। সুতরাং পাইথনে ক্যানভাস ইউজ করার জন্য কিন্তু একটা উইজেট আছে, সেটা হলো ক্যানভাস উইজেট। এই উইজেটের জন্য একটা অবজেক্ট প্রয়োজন হবে। আমরা এই অবজেক্ট হিসেবে নিব ক্লক, এবং এই একটা অবজেক্ট তৈরি করলাম ক্লক। এখন আমরা এই উইজেট অর্থাৎ ক্যানভাস উইজেট ইউজ করব। এই ক্যানভাস উইজেটে কিন্তু কয়েকটা প্যারামিটার প্রয়োজন হয়। প্রথমটি হলো আমরা কোথায় এই ক্যানভাসটা ইউজ করব। এই আমরা নিশ্চয়ই এই উইন্ডোতে ইউজ করব, সুতরাং এই উইন্ডোর নাম এখানে লিখতে হবে। দ্বিতীয়ত, প্রস্থ কত হবে এই ক্যানভাসের। আমরা প্রস্থ দিব 500, এবং দৈর্ঘ্য দিব 500, অর্থাৎ একটা বর্গাকার ক্যানভাস তৈরি হবে। সর্বশেষে এই ক্লক ক্যানভাসটা কিন্তু তৈরি হলো, এবং এই ক্লকটা হলো তার অবজেক্ট। তবে এটাকে কিন্তু এখনো শো হয়নি। এটাকে শো করতে হলে কিন্তু ব্যাক নামক একটা মেথড আছে। তো আমরা অবজেক্ট লিখবো, অর্থাৎ ক্লক অবজেক্ট, এবং ডট দিয়ে ব্যাক মেথডকে কল করব। এখন কিন্তু, অর্থাৎ এই লাইনের মাধ্যমে আমরা ক্যানভাসটা ক্লক ক্যানভাসটা তৈরি করলাম,
এবং এখানে লিখলাম যে কোথায় তৈরি করলাম এবং এখানে দৈর্ঘ্য প্রস্থ দিলাম এবং এই লাইনের মাধ্যমে সবকিছু কার্যকরী করে তুললাম। এখন কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ক্লক ফ্রেমটা কিন্তু এই উইন্ডোতে আনতে হবে। এখন কিছু বিষয় লক্ষ্য করা যাক। এই ক্লক ফ্রেমটা আমরা নিয়েছি 500 বাই 500, অর্থাৎ এই ক্যানভাসটা, এবং এই ইমেজটা কিন্তু যে কোনো সাইজেরই হতে পারে। সুতরাং আমাদেরকে এই 500 বাই 500 তে কনভার্ট করে এখানে ইউজ করতে হবে। ইমেজ এবং ইমেজ সম্পর্কিত যত কাজ পাইথনে ইউজ করার জন্য কিন্তু পিলো নামক একটা মডিউল লাগবে। এর জন্য আমাদের ভিএস করে টার্মিনালে যেতে হবে। এখানে নতুন লাইনে যাব এবং লিখব পিপ ইনস্টল পিলো এবং ইন্টার প্রেস করব। কিছুক্ষণের মধ্যেই এই প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে এবং যাদের কাছে ভিএস কোড নাই তারা সার্চ অপশনে যাব এবং পাইথন যেটা লেটেস্ট ভার্সন সেখানে ক্লিক করব এবং এই অপশনে যাব এবং উইন্ডোজ পাওয়ার শেল লে ক্লিক করব এবং এখানে লিখব পিপ ইনস্টল পিলো, তারপর ইন্টার প্রেস করব। কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। এখন কিন্তু পিলো প্যাকেজটা কিন্তু ডাউনলোড হলো। এই কোডটা ইউজ করার জন্য আমাদেরকে এটার অ্যাক্সেস লাগবে। সুতরাং আমরা ফ্রম পিআইএল তিনটাই ক্যাপিটাল অক্ষরে এবং ইম্পোর্ট ইমেজ 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 টিকে, অর্থাৎ পিলো প্যাকেজের মধ্যে হতে কিন্তু আমরা সকল কিছু ইউজ করার প্রয়োজন নেই। সুতরাং আমরা শুধু ইমেজ এবং ইমেজ টিকেই ইউজ করব। এই দুটো হলো দুটো মডিউল এবং এই পিলোটা কিন্তু একটা প্যাকেজ। এখন আমরা একটা ভ্যারিয়েবল নেব ইমেজ নামে। এখন আমরা ইমেজ লিখবো, ভ্যারিয়েবলের নাম ইকুয়াল দিব এবং ইমেজ ফাইলের মধ্যে হতে ডট দিয়ে আমরা ওপেন ফাংশনটা ইউজ করব। এই ওপেন ফাংশনটা কিন্তু একটা ইমেজ অবজেক্ট রিটার্ন করবে, অর্থাৎ এটা যদিও কিন্তু ফাংশন কিন্তু রিটার্ন করছে একটা অবজেক্ট, সুতরাং এটা একটা অবজেক্টে পরিণত হবে। এখানে আমাদের এই পেজটা পেস্ট করতে হবে। এই জন্য আমরা ডাবল ক্লিক করে কপি পেস্ট অপশনে ক্লিক করব এবং এই ডবল কোটেশনের মধ্যে এটা পেস্ট করব। এটাকে এই পাথটাকে পাইথনে কার্যকরী করতে হলে শুরুতে এই ডাবল কোটেশনের শুরুতে একটা স্মল আর ইউজ করতে হবে। এখন কিন্তু একটা ইমেজ অবজেক্ট তৈরি হলো। এখন এই ইমেজ অবজেক্টটাকে আমরা যেমনটাকে বলেছিলাম 500 বাই 500 হিসেবে রিসাইজ করে নিব। এই জন্য ইমেজ লিখতে হবে এবং একটা মেথড আছে যার নাম হলো রিসাইজ মেথড। ইমেজ অবজেক্টটা লিখে ডট দিয়ে রিসাইজ মেথডটা কল করতে হবে এবং যেহেতু এটা টাপল হিসেবে নেয় ভ্যালু এবং টাপলের প্রথম অংশকে এটা ধরে উইডথ এবং দ্বিতীয় অংশকে হাইট ধরে, সুতরাং আর টাপলের জন্য কিন্তু আর একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। শুরুতে আমরা উইডথ লিখবো এবং হাইট, যেহেতু উইডথে 500 এবং হাইটও 500 সুতরাং এমন হবে। এই দুটার মধ্যে যদি আমরা কোনো ফার্স্ট ব্র্যাকেটও বাদ দিই তাহলে কিন্তু কাজ করবে না, অর্থাৎ এটাও এই রিসাইজও কিন্তু এই অবজেক্টটাকে রিসাইজ করে আরেকটা অবজেক্ট রিটার্ন করছে, সুতরাং এই ইমেজটা কিন্তু আরেকটা অবজেক্টে পরিণত হলো। এখন পাইথনে কিন্তু কোনো ইমেজ সরাসরি ব্যবহার করা যায় না, ইমেজটাকে ফটো ইমেজে কনভার্ট করতে হয় টিকে ইন্টারে। এর জন্য আমরা আরেকটা অবজেক্ট নিচ্ছি ফটো ইমেজ নামক এবং এখানে এই ফটো ইমেজ নামক কিন্তু একটা উইজেট আছে যেটা হলো ইমেজ টিকে মডিউলে। সুতরাং ইমেজ টিকে আপনাদের লিখতে হবে এবং ডট দিয়ে সেই সেই উইজেটসের নাম লিখতে হবে। উইজেটস নাম হলো ফটো ইমেজ এবং এখানে আমাদের যে ইমেজ অবজেক্টটা রয়েছে সেটার নাম লিখতে হবে। এর মাঝে
এখন ফটো ইমেজ এখন এটা কিন্তু আর একটা অবজেক্ট তৈরি হলো ফটো ইমেজ উইজেসের সাহায্যে। এখন এটা আমরা এই ক্যানভাসে ইউজ করতে পারবো। সুতরাং এই ক্লক লিখবো, ক্যানভাসে কিন্তু আরেকটা মেথড আছে, সেটা হলো ক্রিয়েট ইমেজ মেথড। এর সাহায্যে যে কোনো ফটো ইমেজকে ক্লক অর্থাৎ এই ক্যানভাসে ইউজ করা যাবে। এর জন্য শুরুতে আমরা অবজেক্টের নাম লিখবো এবং ডট দিয়ে ক্রিয়েট ইমেজকে কল করব। এর জন্য আমাদেরকে কোঅর্ডিনেট দিতে হবে এক্স এবং ওয়াই, যেহেতু এটা 500x500 ইমেজ এবং আমরা 500x500 ক্যানভাসে এটা প্রিন্ট করবো, সুতরাং আমাদের এই কোঅর্ডিনেট সেট করতে হবে মাঝ বরাবর। যদি মাঝ বরাবর সেট করা হয় তাহলে এই 500x500 এবং এই 500x500 অর্থাৎ প্রস্থ 500 এবং দৈর্ঘ্য 500 বরাবর ঠিক হয়ে যাবে। এখানে কোঅর্ডিনেট কিন্তু 500x500 সেট করা যাবে না, মানে 250x250 অর্থাৎ মাঝ বরাবর সেট করতে হবে। তাহলে এই পাশেও 250 এবং এই পাশেও 250, অর্থাৎ 250 50 500 এবং এই পাশেও 250 এবং এই পাশেও 250, অর্থাৎ 250 এবং 250 মিলে 500, অর্থাৎ ক্যানভাসে এইটা ফিট হয়ে যাবে। এর জন্য আমরা 250x250 এক্স এবং ওয়াই ইউজ করলাম এবং এই পাশে ইমেজ লিখবো এবং এটা দিয়ে আমাদের এই ফটো ইমেজটাকে লিখবো। এখন আমরা ইমেজটাকে পাবো। এখন আমরা ইজিলি কিন্তু এটা পেয়ে গেলাম। এখন যদি আমরা লক্ষ্য করি আমাদের কিন্তু এতটুকুইতেই কাজ হয়ে যাচ্ছে। যদি বড় করা হয় তাহলে কিন্তু এই এক্সট্রা জায়গা কিন্তু কোনো কাজের নয়। এই জন্য আমরা এটা আনরিসাইজেবল করব। এই জন্য আমরা এই উইন্ডোর এই অবজেক্ট, সেটা টিকের অবজেক্ট এটা লিখবো। এর জন্য আরেকটা মেথড আছে যার নাম হচ্ছে রিসাইজেবল। এখানে কিন্তু উইডথ এবং হাইট দুটা আছে, অর্থাৎ যদি আমরা এই উইডথ এবং হাইট কিন্তু দুটাই বলিয়ান বলেছে, অর্থাৎ ট্রু এবং ফলস। অর্থাৎ ফলস হলে কিন্তু উইডথ যদি ফলস হয় তাহলে কিন্তু রিসাইজেবল, এই উইডথটা কিন্তু আর রিসাইজেবল থাকবে না। আর যদি ট্রু হয় তাহলে রিসাইজেবল থাকবে। অমনভাবে হাইট যদি ফলস হয় তাহলে রিসাইজেবল, এই হাইটটা রিসাইজেবল থাকবে না, এবং যদি ট্রু হয় তাহলে রিসাইজেবল থাকবে। শুরুতে উইডথ এবং হাইট, যেহেতু আমরা উইডথ এবং হাইট দুটোই আনরিসাইজেবল করব, এর জন্য আমরা দুই জায়গায় ফলস ব্যবহার করব। এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু এখন আমরা এটা আর বড় করতে পারবো না। এতটুকুতে আমরা এই ক্লক ফ্রেমটাকে ইউজ করলাম। এই জন্য আমরা এখানে লিখবো অ্যানালগ ক্লক ফ্রেম। এরপর আমরা যেটা বলেছিলাম যে এই বরাবর আমরা একটা ডিজিটাল ক্লক স্থাপন করব, শুরুতে আমরা এটা করব এই হ্যান্ডস বা কাটা স্থাপনের আগে। আমরা ডিজিটাল ক্লক বানাতে হলে কিন্তু বর্তমান কারেন্ট সময় জানতে হবে। এই সময় জানানোর জন্য কিন্তু পাইথনে একটা মডিউল আছে যেটার নাম হলো টাইম মডিউল। টাইম মডিউল এই ফাইলে ব্যবহার করার জন্য ইম্পোর্ট টাইম নামক একটা লাইন লিখে নিতে হবে, যেটা আমি লিখে নিয়েছি। এখন টাইম মডিউল কিভাবে ব্যবহার করতে হয় এটা দেখবো। শুরুতেই আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিব যার মধ্যে স্ট্রিং আকারে বর্তমান টাইম, ঘন্টা এবং তারপর একটা কোণ এবং মিনিট আমরা নিব। এর জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, নাম দিচ্ছি প্রেজেন্ট টাইম। যেহেতু আমরা এখন টাইম মডিউল ইউজ করবো, সুতরাং টাইম লিখতে হবে। এখন টাইম মডিউলের ভিতরে যে str অফ টাইম, এই ফাংশনটা আমরা ব্যবহার করব। এর মধ্যে কিন্তু একটা ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং দিতে হবে। এই স্ট্রিং এ আমরা কিন্তু যে কোনো কিছুই
যেমন স্ট্রিং আকারে দিতে পারবো, যেমন এ বি সি। এখানে যদি আমরা এ বি সি দিই, তাহলে এ বি সি ডি এরকম স্ট্রিং, অর্থাৎ সাধারণ স্ট্রিং কিন্তু এটার মধ্যে স্টোর হবে। তবে যখন আমরা বিভিন্ন টাইম বা নেট ইউজ করব, এর জন্য কিন্তু এরকম কিছু সার্টেন নিয়ম আছে। যেমন যদি আমরা 12 ঘন্টার সময়, বর্তমান সময় দেখতে চাই 12 ঘন্টা আকারে, তাহলে কিন্তু ওই স্ট্রিং এ পার্সেন্ট পার্সেন্টেজ ক্যাপিটাল আই দিলে কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ এই পার্সেন্টেজ ক্যাপিটাল আই এর বদলে ওই স্ট্রিং এর মধ্যে বর্তমান সময় চলে আসবে, বর্তমান সময়ের 12 ঘন্টা আকারে সময় চলে আসবে, বর্তমান সময়। আর যদি চাই মিনিট, তাহলে পার্সেন্টেজ ক্যাপিটাল এম দিতে হবে, এরকম। তাহলে মিনিট চলে আসবে এই স্ট্রিং এর মধ্যে। আর যদি চাই এ এম পি এম, বর্তমান সময় এ এম নাকি পি এম, তাহলে পার্সেন্টেজ স্মল পি দিতে হবে। তাহলে এ এম পি এম ওই তার পরিবর্তে বর্তমান সময় এ এম নাকি পি এম সেটা চলে আসবে। ফিরে আসা যাক কোডে। এখন যদি আমরা এখানে পার্সেন্টেজ আই দিই, তাহলে এর পরিবর্তে কিন্তু বর্তমান ঘন্টা চলে আসবে 12 ঘন্টা আকারে। এবং এই পার্সেন্টেজ বাদে যদি আমরা যে কোনো কিছুই দিই না কেন, সেটা সেই রূপেই বহাল থাকবে। সুতরাং যেহেতু আমরা এখন ঘন্টা তারপর মিনিট করব, সুতরাং পার্সেন্টেজ ক্যাপিটাল আই এবং তারপরে পার্সেন্টেজ ক্যাপিটাল এম দেব, এবং এর মাঝে একটা ক্লোন দেব। অর্থাৎ এখানে এই পার্সেন্টেজ ক্যাপিটাল এম এর পরিবর্তে বর্তমান মিনিট চলে আসবে, এবং পার্সেন্টেজ ক্যাপিটাল আই এর পরিবর্তে বর্তমান ঘন্টা চলে আসবে। এবং বাকি সব, অর্থাৎ এই ক্লোন এবং ইত্যাদি, এগুলো সব অবস্থায় ভালো থাকবে। এখন আমরা এটা টেস্ট করার জন্য প্রিন্ট করে দেখতে পারি। এই যে এখানে কিন্তু সেই বর্তমান সময়টা চলে আসছে, অর্থাৎ 2টা 14। এখন সরি, লেট করে দেওয়া যায়। এখন যেহেতু আমাদের এই ডিজিটাল ক্লকটাকে এই উপরি বরাবর ফিট করব, এই জন্য এই জন্য আমাদের কোঅর্ডিনেটটা হবে, এখানে এক্স হবে 250 এবং ওয়াই কমবে, কেননা আমরা যেহেতু উপরে বরাবর করতে চাচ্ছি, সুতরাং ওয়াই কমবে। এবং এই ওয়াই কমিয়ে আমি রাখছি 140। তার সাথে আরো একটা বিষয় লক্ষণীয় যে এই ক্লক যেহেতু আমরা ক্যানভাসে দিয়েছি, সুতরাং আমাদের টেক্সট, এই ডিজিটাল ক্লকও কিন্তু এই ক্যানভাসেই দিতে হবে। ক্যানভাসে কোনো কিছু লেখার জন্য কিন্তু আর একটা মেথড আছে, যার নাম হলো ক্রিয়েট টেক্সট মেথড। প্রথমে আমি সেই অবজেক্ট, ক্লক অবজেক্টটা লিখছি, তারপর ডট দিয়ে ক্রিয়েট টেক্সট মেথডটা লিখছি। এখানে আমি কোঅর্ডিনেট দিচ্ছি 250, অর্থাৎ এক্স 250, ওয়াই 140। এবং টেক্সট এখন দিচ্ছি না, পরবর্তীতে যখন পরবর্তীতে এটা কনফিগার করার সময় আমরা রিকারশন করব, এবং সেই সময় এটা কনফিগার করে টেক্সটের জায়গায় প্রেজেন্ট সময়টা রেখে দেব। এবং টেক্সটের কালার হবে, ফিল্ডে লিখতে হবে ব্ল্যাক। এখন কিন্তু আমরা এটা নির্দিষ্ট করে নিলাম। পরবর্তীতে এই টেক্সটের স্থলে এই ক্লিয়ার টেক্সটটা একই থাকবে, তবে এই টেক্সটের স্থলে কিন্তু আমরা প্রেজেন্ট টাইমটা নেব। এখন এটা কিভাবে করব? এর জন্য তো এটার একটা পরিচয় বা আইডেন্টিটি থাকতে হবে, যেটা দিয়ে এটা চিহ্নিত করে আমরা এটা কনফিগার করব। তো পাইথনে কিন্তু এই যে এই ক্যানভাসের প্রত্যেকটা মেথড, অর্থাৎ বিশেষ করে ক্রিয়েট মেথড গুলিতে একটা ইন্টিজার নাম্বার রিটার্ন করে, যাকে বলা হয় আইডি। অর্থাৎ এটা হলো তার আইডেন্টিটি, যেটা রিটার্ন করে
এটা কিন্তু আলাদা ক্রিয়েটের সাথে মিলবে না, এটা সবসময় আলাদা থাকবে, আগেরটার সাথে মিলবে না। এখন এখানে আমরা দিচ্ছি ডিজিটাল ক্লক আইডি, অর্থাৎ এখান থেকে যে ইন্টিজার আইডি রিটার্ন করবে সেটা এই ভ্যারিয়েবলে যাবে। এখন আমরা দেখবো যে কিভাবে এই আইডির সাহায্যে আমরা এর মধ্যে বিভিন্ন প্যারামিটারের ভ্যালু পরিবর্তন করতে পারি। সুতরাং এই এই আইডিতে ভ্যালু পরিবর্তন করার জন্য কিন্তু আরো একটা মেথড আছে। শুরুতে আমরা এই ক্লক অবজেক্টটা লিখবো, তারপর ডট দিয়ে সেই মেথডটা লিখবো। সেই মেথডটার নাম হলো আইটেম কনফিগ। এখানে আমরা এই আইডিটা লিখবো, ডিজিটাল ক্লক আইডি, এরপর কমা দিয়ে আমরা প্যারামিটার লিখবো। এখন আমরা প্যারামিটার নাম দিচ্ছি, এই প্যারামিটারটা হলো, আমরা যেহেতু এই টেক্সট প্যারামিটারটা পরিবর্তন করব, এই টেক্সটটা লিখবো এবং ইকুয়াল দিয়ে আমরা যে কোনো কিছু লিখতে পারি, যেমন আই ইত্যাদি। এখন আমরা এখানে আইএন পেলাম, অর্থাৎ আমরা যদিও এই মেথড, এই ক্রিয়েট টেক্সট মেথডটা এখানে কল করেছি, তবুও এর পরে আইটেম কনফিগ মেথডের সাহায্যে এর আইডি ব্যবহার করে আমরা এর প্যারামিটার পরিবর্তন করে দিচ্ছি। এবার আসা যাক রিয়েল কোডে। এতটুকুতে কিন্তু আমরা এটা বানিয়ে ফেলেছি। এখন আমরা রিকারশন করব, এর জন্য একটা ফাংশন নিয়ে নিচ্ছি, নাম রিকারশন। এটার মধ্যে আমরা বর্তমান যে টাইম এটা রাখবো, অর্থাৎ এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি প্রেজেন্ট টাইম। এখানে যেহেতু আমরা টাইম মডিউল থেকে ফাংশনটি ইউজ করবো, সুতরাং টাইম লিখবো, তারপর ডট দিয়ে সেই মডিউল ডট দিয়ে একটি ফাংশন লিখবো এবং ফাংশনটি হলো strf, এবং এখানে স্ট্রিং দেব এবং সেখানে আমরা ওই চিহ্নটি ব্যবহার করব। চিহ্নটি প্রথমে আমরা দেব ঘন্টা, তারপর ক্রম দেব, তারপর মিনিট। সুতরাং ঘন্টার পরিবর্তে আমরা আই দেব, অর্থাৎ এটা যখন প্রিন্ট করার সময় বা এটা যখন এর মধ্যে initialize, এর মধ্যে এই ভেরিয়েবলের মানটা যখন এর মধ্যে যাবে স্ট্রিং করে, তখন এর পরিবর্তে কিন্তু সেই 12 ঘন্টা আর বর্তমান ঘন্টাটা চলে আসবে। এই পরিবর্তন বা এরকম কিছু শুধু পার্সেন্টেজের পরে থাকলে হবে। তবে এর পরিবর্তে এটা বাদে যদি আমরা অন্য কোনো স্ট্রিং যদি লিখি, অন্য কোনো ক্যারেক্টার যদি দিই, তাহলে কিন্তু এটা সবস্থায়ী বহাল থাকবে, যেমন ক্লোন পরে এম, অর্থাৎ আয়ের পরিবর্তে ঘন্টা এবং এই পার্সেন্টেজ ক্যাপিটাল এম এর পরিবর্তে মিনিট চলে আসবে। এখন এই প্রেজেন্ট টাইমটা আমরা এখানে লিখে দেব। সুতরাং আমরা আইটেম কনফিগারের সাহায্যে এটা করব। সুতরাং অবজেক্টের অর্থাৎ ক্লকের নাম লিখছি এবং ডট দিয়ে আইটেম কনফিগ মেথডটা কল করছি এবং সেই আইডির নাম লিখছি, অর্থাৎ ডিজিটাল ক্লক আইডি। এবং তারপর আমরা যেহেতু এর মধ্যে টেক্সটটা পরিবর্তন করব, সুতরাং এখানে টেক্সট প্যারামিটার নাম লিখছি এবং ইকুয়াল দিয়ে আমরা এই প্রেজেন্ট টাইম লিখে দিচ্ছি, প্রেজেন্ট টাইম। এখন কিন্তু এটা এই রিকারশন ফাংশনটাকে কিন্তু কল করা হয়নি, এখন মূল কোডে রিকারশন ফাংশনটাকে কল করব। এবার কিন্তু যদি এখানে যাই তাহলে কিন্তু একবার এটা রান হবে, কিন্তু আমরা চাই এটা বারবার চলতেই থাকুক। সুতরাং
আমরা আবার এই এই রিকার্শন ফাংশনটাকে কার্যকরী করে তুলতে ক্যানভাসে একটা মেথড আছে যার নাম হলো আফটার মেথড। সরি, ডট দিয়ে সেই মেথডটা কল করব। এই মেথডের সাহায্যে এক নির্দিষ্ট সময় পর কোন একটা ফাংশনকে কল করা যায়। যেমন আমি এখানে সময়টাকে মিলি সেকেন্ড আকারে দিতে হয়, যেহেতু আমরা 1 সেকেন্ড পর পর এটা করব, সুতরাং আমরা 1000 মিলি সেকেন্ড দিচ্ছি এবং কমা দিয়ে সেই ফাংশনের নামটা লিখতে হবে। এটা আমরা রিকার্শন ফাংশনটাকেই কল করবো, সুতরাং এর নামটি লিখবো। তবে একটা বিষয় লক্ষণীয় যে এখানে এরকম ভাবে দেওয়া যাবে না, এর মাধ্যমে কিন্তু ফাংশনটা কল হয়ে যাচ্ছে। তবে এই আফটার মেথডটা কিন্তু ফাংশনটা কল হওয়া চাই না, বরং ফাংশনের রেফারেন্সটা চাই। এটা এরকম ভাবে বলা যায় যে 1000 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড পরে এই রিকার্শন ফাংশনটাকে কল করো। এখানে আমরা 2টা 31 পেয়েছি। এখন যদি আমরা 1 মিনিট পরে দেখি, তাহলে এখানে আমরা 32 পাবো। এই যে আমরা এখন 1 মিনিট পরে 32 পেলাম। এখন এটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে, এজন্য আমরা এটার ফন্ট ডিজাইন করব। এটার ফন্ট আমরা দিব ফন্ট ফন্ট আমরা দিব এরিয়াল এবং সাইজ দিব 30 এবং এটা হালকা বোল্ড করব। সুতরাং এটা আমরা চেঞ্জ করব। যেহেতু আমরা শুধু টেক্সটটা চেঞ্জ করছি, সুতরাং টেক্সটের জন্যই শুধু এটা ব্যবহার করা হয়, বাকি সব ফন্ট টন্ট চেঞ্জ করার জন্য আমরা এই মূলটা ইউজ করব। ফন্ট এটা আমরা ট্রাপল হিসেবে দেব। শুরুতে আমাদের ফন্ট টাইপ অর্থাৎ এরিয়াল দিব, তারপরে সাইজ 30 দিব এবং বোল্ড দিব। এখন কিন্তু আমরা এরকম পেয়েছি। এখন আমরা চাইলে কিন্তু একটা জিনিস করতে পারি, আমরা কিন্তু এটার কালার কালো না দিয়ে সাদা দিয়ে এটার তলে একটা ছায়া দিতে পারি, ব্ল্যাক ছায়া, যাতে আর একটু প্রফেশনাল দেখা যায়। এর জন্য ছায়া তৈরি করার জন্য কিন্তু একটা কৌশল আছে। যেমন এটা যেহেতু আমরা ব্ল্যাক না দিয়ে হোয়াইট দিব এবং এটা ব্ল্যাকই দিব এবং এখানে দেব শ্যাডো। আমরা সরি আমরা এই ক্লক এই যে আমরা ডিজিটাল ক্লক বানিয়েছি, এটা সাদা রঙের হবে এবং ছায়াটা এর তলে থাকবে যেটা ব্ল্যাক রঙের হবে, এবং এই ছায়াটা হালকা রে- হালকা বটম রাইটে ঝুঁকে থাকবে। অর্থাৎ বটম রাইট যদি বলা হয়, তাহলে রাইটে একটু এবং বটমে একটু। এর জন্য আমাদের এক্স এর মানও বৃদ্ধি করতে হবে এবং ওয়াই এর মানও বৃদ্ধি করতে হবে। আমরা এক্ষেত্রে তিন তিন বৃদ্ধি করব, অর্থাৎ এখানে 53 এবং এখানে 43। এটা হলো ছায়া, এবং এটার ফন্ট কিন্তু সেম সেম রাখতে হবে। ঠিক একইভাবে আমরা এখানেও চেঞ্জ করব, মানে শ্যাডো দিব এবং এর টেক্সটও থাকবে প্রেজেন্ট টাইম। এখন যদি আমরা লক্ষ্য করি, তাহলে মূল যে লেখাটা সেটা কিন্তু সাদাই রয়েছে এবং তার তলে হালকা শ্যাডো ইফেক্ট বোঝা যাচ্ছে। এখন আমরা এর নিচে এএমপিএম ও
ঠিক এইরকম এই নিয়মেই অ্যাড করব। ঘন্টার জন্য আমরা ব্যবহার করেছি পার্সেন্টেজ ক্যাপিটাল আই এবং মিনিটের জন্য পার্সেন্টেজ ক্যাপিটাল এম। তবে এএম বা পিএম বর্তমান সময়ের এটা বের করার জন্য কিন্তু আমাদের লিখতে হবে পার্সেন্টেজ স্মল এফ। তো এটার জন্য আমরা কিছু ক্রিয়েট টেক্সট বানিয়ে নিচ্ছি। ডিজিটাল ক্লকের জায়গায় এএম পিএম রাখবো এবং বাকি সব ঠিকই রাখবো, শুধু এই কোঅর্ডিনেটের ওয়াই বাদে। কেননা আমরা যদি দেখি তাহলে আমরা এই বরাবর কিন্তু আমরা ডিজিটাল ক্লক অ্যাড করেছি এবং এমপিএম আমরা এর নিচে রাখবো। সুতরাং আমরা ওয়াই এর মান বৃদ্ধি করতে হবে। এর জন্য আমরা 50 বৃদ্ধি করছি। তো এখানে 93 এবং এখানে 90 এবং এখানেও এএমপিএম বের করতে হবে। জন্য আমরা এএমপিএম নোটটা এবং এখানে আমরা টাইম লিখবো এবং ডট এসটিআর এর টাইম এবং তারপরে পার্সেন্টেজ পি, অর্থাৎ এই পার্সেন্টেজ পির পরিবর্তে এম অথবা পিএম যেটাই হোক সেটা চলে আসবে। এই দুই লাইন আমরা কপি করব এবং এখানে ডিজিটাল ক্লকের জায়গায় এএমপিএম রাখবো। এবং এখানে প্রেজেন্ট টাইমের জায়গায় আমরা এএমপিএম দেব। সরি, এখন কিন্তু আমরা একটা পরিপূর্ণ ডিজিটাল ক্লক পেয়ে গিয়েছি। আমরা যেমনটা বলেছিলাম যে আমরা এটা টপ বরাবর সেট করব, তেমনটাই হয়েছে। এখন আমরা হ্যান্ড বা কাটা এখানে অ্যাড করব। এই কাটা অ্যাড করতে কিন্তু কিছু বিষয় লক্ষণীয়, যেমন আমরা এই কাটাটা অ্যাড করব, তারপর নির্দিষ্ট অ্যাঙ্গেল কিভাবে বের করব, যে সেকেন্ড কিভাবে করবে, মিনিট কিভাবে করবে এবং ঘন্টা কাটা কত ডিগ্রি বরাবর ঘুরবে, সময় সাপেক্ষে কিভাবে হবে, সেই সাথে এটা কিভাবে নির্দিষ্ট ডিগ্রিতে এক্স ওয়াই পরিবর্তন হবে। এগুলো করার জন্য কিন্তু আমাদের নিজস্ব একটা ক্লাস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করার জন্যই শুরুতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সংক্ষিপ্ত রূপ হলো ওওপি। এটা বোঝানোর জন্য আরেকটা ফাইল নিচ্ছি, যার নাম দিচ্ছি ওওপি ডট পাই। এখানে কিছু ইনফরমেশন পেস্ট করছি। এখানে কিছু সংজ্ঞা রয়েছে, যেমন ক্লাসের সংজ্ঞা। ক্লাস হলো একটি নকশা বা কাঠামো যার সাহায্যে যে কোনো বস্তু বা অবজেক্ট তৈরি করা যায়। অবজেক্ট অবজেক্ট কাকে বলা হয়? ক্লাস থেকে তৈরি বাস্তব বা রিয়েল লাইফ বস্তু। অর্থাৎ ক্লাস হলো একটি নকশা যার সাহায্যে এক কিছু বস্তু তৈরি করা যায়। একটা ক্লাস দিয়ে বহু অবজেক্ট তৈরি করা যায়, অর্থাৎ একটা নকশা দিয়ে ইউজ করে আমরা শুধু একটা অবজেক্ট তৈরি করতে পারবো, ব্যাপারটা তা না। সুতরাং আমরা একটা ক্লাস ইউজ করেই অসীম, অর্থাৎ যত ইচ্ছা তত অবজেক্ট তৈরি করতে পারবো। অ্যাট্রিবিউট অবজেক্ট বা ক্লাস সম্পর্কে কিছু তথ্য বা বৈশিষ্ট্য। আমরা যে অবজেক্ট ইউজ করব অথবা সেই ক্লাসের কিছু তথ্য বা বৈশিষ্ট্য, এই অ্যাট্রিবিউট কে বলা হয়। অর্থাৎ আমরা এই ক্লাস একটা ব্লুপ্রিন্ট বা কাঠামো, এর সাহায্যে যে অবজেক্ট তৈরি করা হবে, এর জন্য তো কিছু র ম্যাটেরিয়াল বা কাঁচামাল লাগবে। একে প্রোগ্রামিং এর ভাষায় অ্যাট্রিবিউট বলা হয়। মেথড অবজেক্ট কি কাজ করবে, অবজেক্ট 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 কি কাজ করবে বা কি নির্দেশনা অনুসরণ করবে
তা নির্ধারণকারী ফাংশন। অর্থাৎ মেথড কিন্তু একটা ফাংশন, এর সাহায্যে অবজেক্ট যেটা তৈরি হলো সেটা কোনো কাজ করবে বা কি নির্দেশনা অনুসরণ করবে, এটার জন্য নির্ধারিত একটা ফাংশন, যাকে মেথড বলা হয়। সেলফ, এটা হলো আয়নার মতো, এটি বর্তমান অবজেক্টকেই নির্দেশ করে। অর্থাৎ যখন আমরা একটা ক্লাস দিয়ে বহু অবজেক্ট তৈরি করা যায় এটা জানলাম। এখন বহু অবজেক্ট তৈরি করার জন্য বহু অ্যাট্রিবিউট লাগবে, বহু মেথডও ইউজ করতে হবে। এখন এটা কিভাবে আমরা নির্ধারিত রাখবো এই অবজেক্টের জন্য? এর জন্য আছে সেলফ অ্যাট্রিবিউট। এটা বর্তমান অবজেক্টের দিকেই রেফার করবে। অর্থাৎ যদি আমরা এর সাহায্যে বিভিন্ন, যদি এই ক্লাসকে একটা রোবট তৈরি করার ছাঁচ ধরা হয়, এর সাহায্যে কিন্তু আমরা বহু রোবট তৈরি করতে পারবো। অর্থাৎ এই বহু রোবট গুলো হলো বহু অবজেক্ট। অর্থাৎ আমরা একটা রোবট তৈরির ছাঁচ দিয়ে বহু রোবট তৈরি করতে পারছি। এখন রোবট তৈরির র ম্যাটেরিয়াল বা কাঁচামাল, যাকে প্রোগ্রামিং এর ভাষায় অ্যাট্রিবিউট বলা হয়, সেটা কিন্তু আমরা এই রোবট বানানোর সাথে সাথে তখনই এটা পাঠিয়ে দিব। এবং মেথড হলো এই রোবটটা কি কাজ করবে, যেমন হাঁটা চলা, দেখা, হাত নাড়ানো ইত্যাদি যে সমস্ত কাজ রোবটটি করবে, এটা হলো মেথড। এবং সেলফ হলো একটা আয়নার মতো, যেমন যদি আমরা তিনটে রোবট তৈরি করি, R1, R2, R3, সুতরাং এই তিনটার জন্যই কিন্তু আমরা আলাদা আলাদা অ্যাট্রিবিউট ইউজ করব। যদি আলাদা আলাদা অ্যাট্রিবিউট ইউজ করব, অ্যাট্রিবিউটের নাম সেম থাকবে, তবুও অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করব। এর জন্য কিন্তু আমাদের সেলফ ইউজ করতে হবে। অর্থাৎ যখন আমরা বর্তমান অবজেক্টের সাথে বিভিন্ন অ্যাট্রিবিউট পাঠাবো, তখন এই সেলফের সাহায্যে এই বর্তমান অবজেক্টকে এই সেলফের স্থানে স্থাপন করা হবে এবং বাকি সব অ্যাট্রিবিউটকে এই সেলফের সাথেই ডিক্লেয়ার করে দেওয়া হবে। এর সাহায্যে, এই সেলফের সাহায্যে এক ক্লাসের বহু অবজেক্টের অ্যাট্রিবিউট এবং মেথড আলাদা আলাদাভাবে সংরক্ষণ করা যায়। ইনিট একটি কনস্ট্রাক্টর মেথড। এই মেথডের মধ্যে বহু অবজেক্ট, বহু অ্যাট্রিবিউট এবং মেথড আলাদা আলাদাভাবে সংরক্ষণ করা যায়। বহু অবজেক্টের অ্যাট্রিবিউট এবং মেথড আলাদা আলাদাভাবে সংরক্ষণ করা যায়। অর্থাৎ সেলফের যে কাজ, অর্থাৎ এক ক্লাসের বহু অবজেক্টের অ্যাট্রিবিউট এবং মেথড আলাদা আলাদাভাবে সংরক্ষণ করা, এই কাজ কিন্তু আমাদের এই ইনিট মেথডের মধ্যেই সম্পন্ন করতে হবে। যখন ক্লাস থেকে অবজেক্ট তৈরি করা হয়, তখন এই মেথড স্বয়ংক্রিয়ভাবেই কল হয়। অর্থাৎ যখন আমরা এই ক্লাসটাকে কল করব, তখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই এই ইনিট মেথডটাই কল হয়। এখন প্র্যাকটিক্যালি দেখা যাক। আমরা একটা ক্লাস নিচ্ছি স্টুডেন্ট নামে। সেখানে যেহেতু আমরা যে মেথডটা নিব এটা হলো ইনিট মেথড এবং এটা হলো মেথড এবং মেথডটা হলো একটা ফাংশন, যেন আমরা এই ইনিট ফাংশনটা ব্যবহার করব। ডেফ ইনিট। এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে কিন্তু আপনি এই সেলফটা চলে এসেছে। এই সেলফটা রেফার করবে এই স্টুডেন্ট থেকে তৈরি যে সমস্ত অবজেক্ট আছে, তার মধ্যে এই স্টুডেন্ট থেকে তৈরি বর্তমান অবজেক্টের রেফার করবে। সুতরাং এখানে আমরা আরো কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, অর্থাৎ ইনফরমেশন, যেমন নেম, এজ ইত্যাদি। এখন বর্তমান অবজেক্ট অর্থাৎ সেলফি ধরি বর্তমান অবজেক্ট, তার ডট দিয়ে তার নাম ইকুয়াল নেম, অর্থাৎ বর্তমান যে অবজেক্ট তার নাম হলো এই বর্তমান যে নামের স্থলে যে ভ্যালুটা আছে, নেম প্যারামিটার এখানে যে ভ্যালুটা আছে। ঠিক একই কাজ করব এজের ক্ষেত্রে। অর্থাৎ বর্তমান যে অবজেক্টটা আছে তার এজটা হলো এই এজের স্থানে যে আমরা এই যেখানে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা। এখন এটা হলো একটা মেথড। এই মেথডের মধ্যেই কিন্তু এই মেথডের মধ্যে সেলফের সাহায্যে কিন্তু আমরা এক ক্লাসের
বহু অবজেক্টের অ্যাট্রিবিউট এবং মেথড আলাদা আলাদাভাবে সংরক্ষণ করলাম। যেমন যদি একবার করা হয় রায়হান নামে, তখন এই রায়হান হবে এই সেলফের স্তরে রায়হান থাকবে এবং এখানে রায়হান থাকবে। সুতরাং রায়হানের নাম এর সাথে যখন আমরা সেই নাম লিখবো এবং তার এজ লিখবো, তখন রায়হান ডট নেম অর্থাৎ রায়হানের নামে সেই বর্তমান নাম এবং রায়হানের এজে সেই বর্তমান এজ যেটা রায়হানের সাথেই আমরা পাঠিয়েছি সেটা ডিক্লেয়ার হয়ে যাবে। এই মেথডের মধ্যেই বহু অবজেক্টের অ্যাট্রিবিউট এবং মেথড আলাদাভাবে সংরক্ষণ করতে হয়। আমরা সেটাই করলাম, অর্থাৎ সেলফের সাহায্যেই করলাম, তবে ইনিট মেথডের মধ্যে। এটা কিন্তু ইনিট মেথডের বাইরে করা যাবে না। আলাদা একটা মেথড নিচ্ছি যার নাম স্টাডি। এখানে কিন্তু সেলফ রাখতে হবে অ্যাট্রিবিউট হিসেবে। এখন আমরা স্টাডির যে মেথডটা নিয়েছি সেটা হলো অবজেক্ট কি কাজ করবে বা কি নিদর্শন অনুসরণ করবে তার নির্ধারণকারী ফাংশন। এটা কিন্তু একটা ফাংশন, স্টাডি ফাংশন। এটা হলো যে বর্তমান যে অবজেক্ট, অর্থাৎ এটা হলো যে অবজেক্ট, অর্থাৎ সেটা সে কে কাজ করবে। এখন যদি আমরা স্টাডি দিই তাহলে কিছু কাজ, কিছু জিনিস হবে, যেমন প্রিন্ট হবে এখানে এফ স্ট্রিং এর সাহায্যে। এখানে এফ স্ট্রিং এর সাহায্যে আমরা কোনো একটা স্ট্রিং এর ভিতরে কোনো একটা ভ্যারিয়েবল ইউজ করতে পারবো। এই জন্য স্ট্রিং এ এই ডবল কোটেশনের শুরুতে এফ লিখতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে তার মধ্যে ভ্যারিয়েবল লিখতে হবে। এখানে আমরা ভ্যারিয়েবল লিখছি সেল ডট নেম, অর্থাৎ এই অবজেক্ট, এইটা কিন্তু সেই অবজেক্টের দিকেই রেফার করছে সেলফ। অর্থাৎ যখন পরবর্তীতে আমরা এই মেথডটা কাজ করার জন্য এই অবজেক্ট নেম কল করব, তখন কিন্তু এই সেলফের ক্ষেত্রে যে আমরা এটা নির্ধারণ করে দিলাম, এই নির্ধারণ মানটাই, এই নির্ধারিত যে এই মানটা এখানে যাবে সেটাই কিন্তু কল হবে, সেটাই কিন্তু এখানে প্রিন্ট হবে। যেমন ইজ রিডিং স্টাডি। এখন আমরা এই ক্লাসটা বানিয়ে ফেললাম। এখন আমরা একটা অবজেক্ট তৈরি করব। এই অবজেক্টের নাম দিলাম, একটা হলো রাইহান। রাইহান অর্থাৎ রাইহান এখন স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট। এর মধ্যে আমরা কিছু কিছু ইনফরমেশন দিব। এখন আমরা যে স্টুডেন্টটা এখন কল করলাম, এটা কিন্তু এখন ইনিটটা কল হয়েছে। এখন এই সেলফের স্থলে এই রায়হানটা এই বর্তমান যে রায়হান, এটাই এখন সেলফের স্থলে রয়েছে। এখন আমাদের নেম এবং এজ দিতে হবে। নেম যদি দিই রায়হান এবং এজ দিব 15, অর্থাৎ আমরা একই সাথে যে ইজ রায়হান এবং 15, এই রায়হানটা নেম এবং 15 হলো এজ। এখন এই সেলফ হলো এই রায়হান। এখন এটা কিছুটা এমন ভাবে হবে যে রায়হান, এই সেলফটা আসলে রায়হান স্থলে এই সেলফ কিন্তু বর্তমান যে রায়হান এই অবজেক্ট এটার স্থানে রয়েছে। ডট নেম ইজ ইকুয়াল রায়হান। এবং এই লাইনের অর্থ হলো রায়হান ডট এজ ইকুয়াল বর্তমান যে 15, এটা। অর্থাৎ এই সেলফ কিন্তু এই বর্তমান অবজেক্টের দিকেই রেফার করছে। এর সাহায্যে কিন্তু আমরা রায়হানের নামকে এই একই এর মাধ্যমেই রায়হানের জন্য নির্দিষ্ট করে দিলাম এবং রায়হান যে এজটা ওটা কিন্তু আমরা রায়হানের এজের সাথেই নির্ধারণ করে দিলাম।
এখন যদি পরবর্তীতে রায়হান ডট নেম লেখা হয় তাহলে কিন্তু এই নেমই প্রিন্ট হবে। এখন যদি এটা আমরা প্রিন্ট করি তাহলে হবে সেল ডট রায়হান রায়হান ডট নেম। সরি, এখানে কিন্তু আমরা রায়হানে পেয়েছি, অর্থাৎ এখানেই কিন্তু বর্তমান অবজেক্ট হিসেবে রায়হান ছিল এবং রায়হানের নামের সাথে বর্তমান যে নাম রায়হান দিয়েছি ওটা ডিক্লেয়ার হয়ে গিয়েছে। এর জন্য আমরা এই সুবিধাটা পাচ্ছি। এখন যদি রায়হান ডট স্টাডি এই মেথডটা কল করি তাহলে কিন্তু এই মেথডটা কল হবে এবং এই সেলফের স্থলে কিন্তু এই রায়হানই থাকবে। সুতরাং যখন এটা আমরা কল করছি সুতরাং এই স্টাডি তো কল হচ্ছে এবং সেলফের স্থলে এই রায়হান থাকছে, অর্থাৎ এখানেও রায়হানই থাকবে। রায়হান ডট নেম, অর্থাৎ রায়হান ডট নেম ইজ ইকুয়াল তো রায়হানই ছিল। এখন আমরা পাবো রায়হান ইজ ইন স্টাডি, রায়হান ইজ ইন স্টাডি। এখন যদি আমরা চাই তাহলে আরো অবজেক্ট বানাতে পারবো, যেমন রায়হান সাদিক আমরা ইউজ করি স্টুডেন্ট, সাদিক দিব, নাম দিব, নেমের স্থানে দিব সাদিক এবং এজ দিব 13। এখানে সাদিক ডট স্টাডি যদি দেওয়া হয় তাহলে সাদিক ইন স্টাডি আসবে। এখন একটা জিনিস লক্ষ্য করি, যেমন যদি আমরা দি রায়হান ডট নেম তাহলে পাবো রায়হান, এবং যদি দিই সাদিক ডট নেম তাহলে পাবো সাদিক। অর্থাৎ এখানে যখন এটা যখন রায়হানের জন্য গেছে তখন কিন্তু এটা রায়হানের জন্য ও রায়হানের নেমের জন্য রায়হান এবং রায়হানের এজের জন্য 15 এই নাম্বারটা নির্ধারণ করে দিয়েছে। সুতরাং এটা নির্ধারণ তো হয়েই গেছে, পরবর্তীতে যখন সাদিকের ক্ষেত্রে একই কাজ করছি সাদিকের ক্ষেত্রেও এটা কল করছি এবং এর নামের স্থলে সাদিক এবং এজের স্থলে 15 ইউজ করছি, সুতরাং পরবর্তীতে আবার এই একই ছাত্রের সাহায্যেই আবার এটা নির্ধারণ হয়ে যাচ্ছে। আশা করি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক বুঝতে পেরেছেন। এখন আমরা এই হ্যান্ড বা এই ক্লকের যে হ্যান্ড এটা ইউজ করার জন্য আমরা একটা ক্লাস বানাবো। এর জন্য আমরা আলাদা একটা ফাইল ইউজ করব যার নাম হবে ক্লকওয়াইজ। এখানে আমরা একটা ক্লাস নিব, ক্লাসের নাম দিব ক্লকওয়াইজ। শুরু অক্ষরটা কিন্তু ক্যাপিটাল অক্ষরেই থাকতে হবে। এখানেও ইনিট ফাংশন ইউজ করব। এখন এই ক্লকওয়াইজটা ক্রিয়েট করতে আমাদের কি কি ইনফরমেশন প্রয়োজন হবে, অর্থাৎ কি কি অ্যাট্রিবিউট প্রয়োজন হবে সেটা এখানে দিব। প্রথমত যেহেতু আমরা একটা লাইন আঁকবো সুতরাং আমাদের ক্যানভাস লাগবে। এখন দিলাম ক্যানভাস, এবং তারপরে এখানে আমরা যে কি বানাবো
যেমন সেকেন্ডের কাটা নাকি ঘন্টার কাটা নাকি মিনিটের কাটা, এটার জন্য আমরা টাইটেল নামক আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব। এরপর আমরা যে কাটাটা বানাবো সেটার শেপটা কেমন হবে, এটার জন্য শেপ নামক আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব। এরপর কোঅর্ডিনেটটা কি এমন হবে তার জন্য আরেকটা অ্যাট্রিবিউট নিব। এরপরে আমরা যা বানাবো অর্থাৎ যে আকার বানাবো তার কালারটা কি হবে, এর জন্য আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, তো কালার অ্যাট্রিবিউট। সর্বশেষে প্রস্থ কতটুকু হবে এর জন্য আরেকটা অ্যাট্রিবিউট নেব। এখন প্রত্যেকের জন্য যেহেতু আমরা সেকেন্ড, মিনিট এবং আওয়ার প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইউজ করব, সুতরাং সেলস দিয়ে প্রত্যেকটা আমরা নির্ধারণ করে নিব, ডিক্লেয়ার করে নিব। সেলস ডট ক্যানভাস, অর্থাৎ বর্তমান যে অবজেক্টটা থাকবে তার ক্যানভাস হলো এই তার সাথে দেওয়া ক্যানভাসটাই। এমন ভাবে আমরা সব ডিক্লেয়ার করে নিব। এই যে আমি এই শেপ বাদে সকল কিছুর ক্ষেত্রেই এমন করে নিয়েছি। এখন শেপ কিন্তু যে কোনো কিছুই দিতে পারা যাবে, যেমন লাইন এবং রেক্টেঙ্গুলার ইত্যাদি। কিন্তু যেহেতু ক্যানভাসে ক্রিয়েট লাইন আছে এবং ক্রিয়েট পলিগনের সাহায্যে আমরা এটা করব, সুতরাং এখন যদি অন্য কিছু দেওয়া হয় তাহলে কিন্তু এটা পাইথন সাপোর্ট করবে না। এর জন্য সেলফ ডট শেপের ক্ষেত্রে লিখব এই সেলফ ডট শেপের মান হবে লাইন, if shape is equal লাইন, অর্থাৎ যদি শেপ যদি লাইন হয়, অর্থাৎ সেলফ যদি লাইন হয় তাহলে লাইন হবে এর এই সেলফ ডট শেপের মান, নয়তো অর্থাৎ এলস পলিগন। এখন যদি আমরা লাইন দিই তাহলে কিন্তু শেপটা লাইন হিসেবে রিসিভ করবে, এবং যদি লাইন বাদে অন্য কিছু দেই যেমন ট্রায়াঙ্গুলার, রেক্টেঙ্গুলার, তাহলে সেটা পলিগন হিসেবেই রিসিভ করবে। এবং পলিগনে আমাদের যতগুলো বাহু ততগুলো কোঅর্ডিনেটসই তার যতগুলো কোঅর্ডিনেটসই দিতে হবে। যদি একটা বাহু হয় তাহলে এক্স ওয়াই, দুটো বলে হয় এক্স ওয়াই, এক্স ওয়াই দুটো এক্স ওয়াই, অর্থাৎ চারটা কোঅর্ডিনেটস। এখন আমরা একটা একটা মেথড ভেরিয়েবল নিব যার সাহায্যে আমরা ক্রিয়েট ক্যানভাসে ক্রিয়েট লাইন নয়তো নাকি ক্রিয়েট পলিগন এটা বুঝতে পারবো। এটা আমরা এভাবে দিতে পারি এ সেল ডট শেপ ইজ ইকুয়াল লাইন, তাহলে সেলফ ডট মেথড অর্থাৎ বর্তমান অবজেক্টের মেথড হবে সেল ডট ক্যানভাস, অর্থাৎ যে অবজেক্টটা আমরা এটার সাহায্যে নিয়েছি। এখন যে আমরা ক্যানভাস যে অবজেক্টটা পাবো, এখানে যে অ্যাট্রিবিউটটা পাবো সেটাও কিন্তু একটা অবজেক্টই হবে। যেমন এই যে এই ক্লক, এটা আমরা এখানে দিব, সুতরাং এটা কিন্তু একটা অবজেক্টই। অবজেক্টের নাম লিখবো, তারপর ডট দিয়ে আমরা সে মেথড অর্থাৎ ক্রিয়েট লাইন এটার নাম লিখবো। সুতরাং সেলস মেথড এই অংশটুকুর কিন্তু এই অংশটুকুর পরিবর্তে ব্যবহার হচ্ছে। সুতরাং আমরা বারবার এই ক্রিয়েট লাইন অথবা ক্রিয়েট পলিগন ইউজ করার পরিবর্তে কিন্তু এই সেলস ডট মেথডই ইউজ করতে পারবো। যেমন আমরা যদি এরকম ভাবে লিখি
সরি, এখানে লাইন দিচ্ছি, যদি এরকম ভাবে লিখি এবং যদি ইনিশিয়ালাইজের পর যদি এরকম ভাবে সেলফ ডট মেথড লিখে এরকম ভাবে দিই, তাহলে এইটা কিন্তু দুটোই সমান হবে। পরবর্তীতে আর আমাদের এখানে এইখানে লেখা লাগছে না যে পলিগন, কেননা পলিগন নাকি লাইন এটা আমরা এখানেই নির্দিষ্ট করে দিব। এলস নয়তো, অর্থাৎ পলিগন হলে এই লাইনটা কপি করছি, সেলফ ফ্রেম ডট মেথড হবে ক্রিয়েট পলিগন। এটাও আমরা এরকম ভাবে আমরা ইউজ করতে পারবো, তবে এটা কিন্তু একটু বড় হয়ে যায়। এই জন্য পাইথনে আরেকটা নিয়ম আছে একই কাজ করার, চাইলে আপনারা সেরকমই করতে পারেন যেটা ইচ্ছা। এবং সেলফ ডট মেথড ইজ ইকুয়াল, একটা ফাংশন আছে যার নাম হলো গিটার। এটার শুরুর অংশে একটা অবজেক্ট লিখতে হয় এবং তার শেষে এবং তার পরের অংশে একটা একটা স্ট্রিং লিখতে হয়। সেই স্ট্রিং হতে পারে একটা অ্যাট্রিবিউট অথবা মডিউল। আমরা সেই এর এর রিটার্ন হিসেবে আমরা সেই অবজেক্টকে সেই মডিউল অথবা অ্যাট্রিবিউটের সাথে একই সাথে রেফারেন্স অবস্থায় পাবো। যেমন যদি আমরা এখানে আসা যাক, এই করে আমরা এখানে আমরা চাই যে ইনপুটে আমরা ইনপুট নিচ্ছি what you want, এবং এর অ্যান্সারটাকে আমরা ans নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। এখন এই অ্যান্সারটা কিন্তু আমরা স্ট্রিং রূপেই পাবো। এখন যদি এখানে উত্তর হতে পারে নেম অথবা এজ, এখন যদি আমরা প্রিন্ট করতে চাই প্রিন্ট সাদিক অথবা রাইহান, রাইহান দিচ্ছি, ও সরি এখানে লিখে দিচ্ছি অ্যাবাউট রাই রাইহান, এখানে প্রিন্ট দিচ্ছি অ্যান্সার। এখানে ডট, এখানে রাইহান দিয়ে কিন্তু আমরা অ্যান্সার দিতে পারবো না, যদিও এর উত্তর নেম হয়। কেননা ব্যাপারটা যদি নেম দিই তাহলে কিন্তু এমন হবে, যেটা কখনোই যেটা এরকম ভাবে কখনোই সম্ভব নয়। এটা কিন্তু আমাদের এমন ভাবে এমন ভাবে এটা ইউজ করতে হবে, এমন ভাবে এই ভ্যারিয়েবলটা এখানে ইউজ করতে হবে। সুতরাং এটা করার জন্য কিন্তু একটা ফাংশন রয়েছে যেটার নাম হলো গিটার ফাংশন। এটা আমাদের এরকম ভাবে ইউজ করতে হবে। এই গেটার ফাংশনের সাহায্যে আমরা এরকম করতে পারবো। সুতরাং গেটারটা লিখবো এবং আমরা যে অবজেক্টের ক্ষেত্রে যা করতে যাচ্ছি, সুতরাং ওটা আমরা যখন রাইহান অবজেক্টের জন্য করতে যাচ্ছি, সুতরাং রাইহান অবজেক্টটা লিখবো এবং কমা দিয়ে অ্যান্সার লিখবো। অর্থাৎ এটা কিন্তু একটা স্ট্রিং, এটা কিছুটা এমন হবে। সুতরাং এই নেমটা যদিও স্ট্রিং, এই স্ট্রিং খুঁজে দেখবে যে কোনো অ্যাট্রিবিউট অথবা মডিউল এখানে এই অবজেক্টের মধ্যে আছে কিনা। থাকলে এই নেম মডিউলের সাথেই এই এটা রিটার্ন করবে, অর্থাৎ এই রায়হানের জন্য নির্ধারিত করা এই নেম অ্যাট্রিবিউটটাকে রিটার্ন করবে। এবং যদি মডিউল হয় এবং যদি কোনো মেথড হয়, সরি মেথড, তাহলেও সেটাই, তাহলে তাহলে সেই মেথডটাকে কল রূপে নয় বরং রেফারেন্স রূপে রিটার্ন করবে। যেমন যদি এখানে দিই, সরি মানে আমরা অ্যান্সার দিব,
হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাবাউট। এখন যদি আমরা এজ দিই তাহলে কিন্তু রায়হানের এজ যেটা আমরা 15 সেটা পাবো। অর্থাৎ এই অ্যান্সার অর্থাৎ এই এজটা কিন্তু এখানে স্ট্রিং রূপে গিয়েছে। এখন এই স্ট্রিং নামের কোনো অ্যাট্রিবিউট অথবা মেথড এই রায়হান অবজেক্টের মধ্যে আছে কিনা এটা খুঁজে দেখছে। এখন যখন পেয়ে গিয়েছে এই এজ নামে, অর্থাৎ এটা যেহেতু রায়হানের সাথে করা, সুতরাং এটাকে রিটার্ন করে দিচ্ছে যখন আমরা 15 পাচ্ছি। ঠিক এই কাজ আমরা এখানেও করব। আমরা অবজেক্টের নাম দিচ্ছি সেলফ ডট ক্যানভাস এবং কমা দিয়ে আমরা যা চাই অর্থাৎ ক্রিয়েট লাইন অথবা পলিগন এটা লিখবো। এফ সুতরাং আমরা স্ট্রিং ইউজ করব, এফ স্ট্রিং এবং ক্রিয়েট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আমরা দিব সেলফ ডট শেপ। অর্থাৎ সেলফ যদি লাইন হয় তাহলে ক্রিয়েট লাইন এবং পলিগন হলে ক্রিয়েট পলিগন এখানে ইউজ হবে এবং এর সাথে রেফারেন্স রূপে এটা রিটার্ন করবে। আমাদের কাজটি হয়ে গিয়েছে। এখন সেলফ ডট মেথড এর মধ্যে শুরুতে আমাদেরকে এই কোঅর্ডিনেটটা দিতে হবে। এখন যদি লাইন হয় তাহলে কিন্তু 4টা কোঅর্ডিনেট থাকবে এবং পলিগন হলে যে কোনো কয়টাই থাকতে পারে। এটার জন্য আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে এবং সেটা হলো টাপলের শুরুতে যদি আমরা কোনো এরকম স্ট্রিক্স দিই তাহলে সে টাপেল যেহেতু এরকম ভাবে ফার্স্ট ব্র্যাকেটের লক থাকে সেটা আর থাকে না। যেমন এখানে যদি একটা দেখি, এখানে একটা পরীক্ষা করে দেখাচ্ছি। এখানে প্রিন্ট করছি একটা টাপেলকে যার শুরুতে আহ 1 2 3 এবং তারপরে 1 2 3 লেখা রয়েছে, 3 to 1 রয়েছে। সুতরাং এই টাপেলটা কিন্তু এখানে প্রিন্ট করলো। এখন যদি এই টাপলের শুরুতে আমরা এস্ট্রিক্স দিই তাহলে কিন্তু এটা এরকম ভাবে প্রিন্ট করবে। এখন লিখি 1 2 3 3 to 1, তাহলে কিন্তু একইভাবে প্রিন্ট করবে। অর্থাৎ এটারও যে মান এটারও সে মান, অর্থাৎ শুরুতে স্ট্রিক্স থাকার কারণে এই টাপেলের ফার্স্ট ব্র্যাকেটটাকে আনবক্সটি কেমন যেন একটা আনবক্সিং করে দিচ্ছে। এখন যদি লক্ষ্য করি এই কোঅর্ডিনেটটাকে কিন্তু আমরা টাপেল রূপে নয় বরং লিস্ট রূপে দিব। সুতরাং এই কাজ এখানে করতে হলে আমাদেরকে প্রথমে শুরুতে এই কোঅর্ডিনেট লিস্টটাকে টাপলে কনভার্ট করতে হবে। এর জন্য আছে টাপল একটা ক্লাস আছে, এখানে কোঅর্ডিনেট লিখতে হবে। এখন এই কোঅর্ডিনেট লিস্টটাকে কিন্তু আমরা টাপলে কনভার্ট করলাম এবং এর সাথে একটা স্ট্রিক্স দিলেই হয়ে যাবে। এখন তো কোঅর্ডিনেটের কাজ হলো এবং কমা দিয়ে আমরা যে কি কালার দেব সেটা ফিল করে দিব। এখানে ফিল দিব ওয়াল কালার এবং উইডথও সেলফ ডট করা হবে। সরি, এখানে সেলফ ডট কোঅর্ডিনেট বা সেলফ ডট কালার না দিলে কিন্তু এখানে ব্যাপারটা ভুলে যেত অন্য অবজেক্টের সাথে। এখন উইডথ ইকুয়াল সেলফ ডট উইডথ। এখন আমরা এটা পরীক্ষা করে দেখব। দেখার শুরুতে একটা জিনিস দেখতে হবে যে এখানে যদি আমরা ফিল এগুলো ইউজ করেছি তবে এখানে টাইটেল ইউজ করা হয়নি। এর জন্য ট্যাগ ট্যাগ নামক একটা প্যারামিটার আছে, ট্যাগ প্যারামিটার ইউজ করবো এবং দিয়ে স্কুয়াল সেল ডট
টাইটেল এখানে আমাদের লিখতে হবে, কেননা এই ট্যাগ প্যারামিটারের সাহায্যে কিন্তু এই সেলফ ডট টাইটেল এর জন্য নির্ধারিত হয়ে যাচ্ছে। অর্থাৎ পরবর্তীতে চাইলে এই যে আমরা এই সেকেন্ডের কাটা তৈরি করলাম এটাকে আমরা ডিলিট করে দিতে পারবো, এবং ডিলিট করে আমরা এই সেকেন্ডের কাটার যে মুভ করে যে কাটাটা নতুন কাটা নতুন কোঅর্ডিনেটের সাহায্যে তৈরি হবে সেটা আমরা সেটা আমরা শো করতে পারবো। তবে এখানে ট্যাগ এর পরে একটা এস ইউজ করতে হবে, ট্যাগস হবে। এখন কিন্তু এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন কেবলমাত্র আমরা ক্যানভাস টাইটেল শেপ এগুলো তার জন্য নির্ধারণ করে দিলাম, এবং একটা শুরুর একটা লাইন বানালাম, লাইন অথবা সেকেন্ডারি যা বলা হয় সেটা বানালাম, শুরুতে একটা কাটা বানালাম। এখন এর জন্য আমরা এটা কল করব, এটার জন্য আমরা একটা অবজেক্ট নাম দিচ্ছি ওবিজি নামে, যে ইকুয়াল, যেহেতু এটা আমরা ক্লক ওয়াইজ থেকে ব্যবহার করব, সুতরাং ক্লক ওয়াইজ এই কোডে ব্যবহার করার জন্য লিখতে হবে ফ্রম ক্লক ওয়াইজ, এই ফাইলটা লিখতে হবে, এবং ইম্পোর্ট, যেহেতু আমরা শুধু এই ক্লকওয়াইজ এর শুধু এই ক্লকওয়াইজ ক্লাসটা ব্যবহার করবো, সুতরাং সেটার নাম লিখবো ক্যাপিটাল, সুতরাং এটা আমরা ইউজ করতে পারবো ক্লকওয়াইজ। এখানে আমরা অবজেক্ট বা এখানে আমরা ক্যানভাস দিব এই অবজেক্টটা, সুতরাং আমরা যেহেতু ক্লক ক্যানভাস সুতরাং ক্লক দিব, তারপরে তারপরে টাইটেল দিব, টাইটেল দিচ্ছি হ্যাঁ সেকেন্ড, মিনিট অথবা আওয়ারের মধ্যে কোনো একটা টাইটেল থাকতে হবে, দিচ্ছি সেকেন্ড, এবং শেপ দিচ্ছি লাইন, এবং কোঅর্ডিনেট দিচ্ছি কোঅর্ডিনেট আমরা লিস্ট আকারে দিব। প্রথমে এক্স এবং ওয়াই দেখতে হবে, আমরা এখানে দুইটা কোঅর্ডিনেট ইউজ করব, একটা হবে এখান এটা এবং অপরটা হবে এটা, সুতরাং আমরা এটা দিচ্ছি শুরুতে। এটা এক্স কিন্তু 250 হবে, যেহেতু আমরা এই 12টা থেকে এই বরাবর এইটা খাড়া করে রাখবো, কেননা আমরা যখন পরবর্তীতে মুভ করব তখন এই 12টার অনুসারে কিন্তু মুভ করবো, যেমন যদি 1 ডিগ্রি মুভ করা হয় তাহলে 6 ডিগ্রি মুভ করা হয় তাহলে এখানে, কেননা যখন এই ঘড়ির কাঁটা এই এই কাঁটা কিন্তু মোট 360 ডিগ্রি ঘুরে আসবে, সুতরাং 1 সেকেন্ড ঘুরতে তাহলে 360 দিয়ে 360 দিয়ে 60কে ভাগ করতে হবে, তাহলে পাওয়া যাবে যে 1 সেকেন্ড কয় ডিগ্রি মুভ করলে 1 সেকেন্ড হবে। এখন যদি হিসাব করা হয় তাহলে উত্তর হবে 6 ডিগ্রি। সুতরাং 6 ডিগ্রি মুভ করলে কিন্তু এই 12টার কাটার অনুসারেই কিন্তু মুভ করতে হবে, যেমন যদি 1 সেকেন্ড হয় তাহলে এই বরাবর, এরকম ভাবে 12টার অনুসারে, সুতরাং আমরা 12টা থেকে এই নিচ বরাবর একটা কাটা বানাবো, সুতরাং এক্স রাখতে হবে এই 12টার জন্য 250, এবং ওয়াই ওয়াই রাখছি 150, সরি 250, এটা হলো এক্স ওয়াই, এটা হলো একটা বিন্দুর এক্স ওয়াই, এবং তাহলে আরো একটা বিন্দুর এক্স ওয়াই দিতে হবে, সেটা হলো এটা, এখানেও এক্স হবে 250 এবং ওয়াই হবে 250 থেকে বেশি, আমি 10 বেশি দিচ্ছি, অর্থাৎ 250 কম 260 কমা 250 কমা 260। এখন কোঅর্ডিনেটস এর পর আমরা কালার ইউজ করব, কালার দিচ্ছি রেড, আর উইডথ দিচ্ছি 2। এখন কিন্তু আমরা
একটা পেলাম, তবে এটা আমরা আরো প্রশস্ত করতে পারি। 10 এর বদলে যদি আমরা 70 করি তাহলে আরো ভালো হবে। এবং এই সেকেন্ডের কাটা কিন্তু আরো চলে ভালো হয়। এর জন্য 150 থেকে 120 নিচ্ছি। এখন কিন্তু সেকেন্ডের কাজটা কেটে বলাচ্ছে। আমরা চাইলে আরো বড় করতে পারি, যেন আমি 100 দিচ্ছি। এখন ঠিক আছে। এখন যদি আমি 6 ডিগ্রি বা 1 সেকেন্ডের জন্য মুভ করাতে চাই, তাহলে এই 12টা বরাবরই কিন্তু এই যে 1 সেকেন্ডে এই 6 ডিগ্রিতে 1 সেকেন্ডে 6 ডিগ্রি মুভ করবে, অর্থাৎ এর জন্য এই লম্বা বরাবর রাখতে হবে। এবার আমরা এই যে সেকেন্ডের কাটা সে বানালে, এই যে কাটাটা বানালাম এটাকে আমাদের কার্যকারী করে তুলতে হবে। এখানে অবজেক্টের পরিবর্তে আমরা রাখছি সেকেন্ড, অবজেক্টের নাম রাখছি সেকেন্ড, যাতে পরবর্তীতে সুবিধা হয়। এখন এই সেকেন্ডের কাটাকে আমাদের কার্যকারী করে তুলতে হবে, অর্থাৎ এখন যে কয়টা বাজে সেই অনুসারে এই সেকেন্ডের কাটা ঘুরবে। এখন কত ডিগ্রি ঘুরবে এর জন্য একটা ফাংশন লাগবে, এটা আমরা ক্লাসের বাইরে করছি। এই ফাংশনের নাম দিচ্ছি গেট রোটেশন ডিগ্রি। গেট রোটেশন ডিগ্রি, এবং এখানে টাইটেল নিব, অর্থাৎ টাইটেল কিন্তু থাকবে হয়তো সেকেন্ড অথবা মিনিট অথবা আওয়ার, যে অবজেক্টটা যার জন্য তৈরি করা হয়েছে সেই অনুসারে। এখন আমরা টাইটেল নিব। এখন এই ফাংশনে কিন্তু শুধু সেলফ ইউজ করার প্রয়োজন নেই, কারণ এটা আমরা ক্লাসের সম্পূর্ণ বাইরে আলাদাভাবে একটা ফাংশন তৈরি করছি। এখন যদি টাইটেলটা যদি সেকেন্ড হয়, সরি, টাইটেল যদি সেকেন্ড হয় তাহলে রোটেশন ডিগ্রি হবে বর্তমান সেকেন্ডের, এই রোটেশন ডিগ্রি যদি টাইটেল সেকেন্ড হয় তাহলে বর্তমান যে সময়ের রোটেশন ডিগ্রি সেটা হবে বর্তমান সময়ের 6 গুণ। এখন কারেন্ট সময় এর সাথে 6 গুণ যোগ করলে, 6 গুণ করলে আমরা রোটেশন ডিগ্রিটা পাবো। কারেন্ট সময় জানার জন্য আমাদেরকে শুরুতে যেটা বলছিলাম ইম্পোর্ট টাইম মডিউল ইউজ করতে হবে। এখন যেহেতু আমরা আগের বার যেটা দেখেছিলাম এটা কিন্তু স্ট্রিং রূপে বের করার জন্য, যেহেতু এটার সাথে আমরা 6 গুণ করব, বিভিন্ন হিসাব নিকাশ করব, এই জন্য এটা আমাদের ইন্টিজার রূপে লাগবে। এখন ইন্টিজার রূপে ঘন্টা জানতে হলে এখানে দিচ্ছি এটাকে দিচ্ছি এবং এখানে 5 দিয়ে দিচ্ছি। এখন জানতে হবে যে বর্তমান সময় কত, এটা ইন্টিজার আকারে আমাদের বুঝতে হবে। যেমন এখন মিনিট, ঘন্টার ব্যাপারে পরে আসবে, শুরুতে মিনিট। এর জন্য কিন্তু টাইম মডেলের মধ্যে আলাদা একটা লোকাল টাইম নামক একটা ফাংশন আছে। এটা কিন্তু ডাইরেক্ট কিছুটা এটা একত্র আকারে টাপল রিটার্ন করে। এটার মধ্যে আছে দেখা হয় টিএম সেকেন্ড, টিএম টাইম, টিএম ডে ইত্যাদি আছে। সুতরাং এর মধ্যে আমরা টিএম মিন অর্থাৎ টিএম মিনিট এটা ইউজ করব।
অর্থাৎ এটা যেহেতু একটা টাপেল রিটার্ন করছে, কারেন্ট টাইমের একটা টাপেল, এবং তার মধ্যে রয়েছে টিএম মিনিট, সুতরাং এই টিএম মিনিটটিকেই আমরা এই মিনিটের স্থানে রাখবো, অর্থাৎ এটা একটা ইন্টিজার। এবং সেকেন্ডারি স্থলে টাইম মডিউলের লোকাল টাইম কল করবো, এবং এই যে এই লোকাল টাইমটা যে কারেন্ট টাইমের যে টাপল রিটার্ন করছে, তার মধ্যে আমরা টিএম সেকেন্ড অর্থাৎ বর্তমান টাইমের সেকেন্ড ইন্টিজার আকারে এই সেকেন্ডে পাবো। এখন আমাদেরকে 12 ঘন্টা আকারে বর্তমান ঘন্টাও জানতে হবে। এই জন্য আমরা আওয়ারের জন্য একটা ভ্যারিয়েবল নিব, আওয়ার ইজ ইকুয়াল টাইম মডিউল লিখবো, তারপর লোকাল টাইম, এখানে একটা টাপল রিটার্ন করবে এবং এখানে ডট দিয়ে টিএম আওয়ার লিখবো। এখন বর্তমান আওয়ার এটা ইন্টিজার আকারে এই আওয়ারের মধ্যে স্থাপন হবে। কিন্তু একটা বিষয় যদি লক্ষ্য করা হয়, এই আওয়ারটা কিন্তু আমাদের 12 ঘন্টা আকারে লাগবে, কিন্তু এখানে 12 ঘন্টার আকারে আসবে না। সুতরাং আমরা একে 12 দ্বারা ভাগ করার পর যে ভাগশেষ আসবে, 12 দ্বারা ভাগ শেষ, সেটা আমাদের এখানে নিয়ে আসবো। এখানে আমরা দিচ্ছি মডিউল। এটা হলো 24 ঘন্টাকে 12 ঘন্টায় রূপান্তর করার নিয়ম, যে 12 দিয়ে ভাগ শেষ করলে আমরা বর্তমান যদি 24 ঘন্টার সময়কে আমরা 12 ঘন্টায় কনভার্ট করতে পারবো। যেমন যদি এখন 13টা অর্থাৎ একটা বাজলে কিন্তু 24 ঘন্টার আবার দেখবে 13, সুতরাং যদি আমরা 12 দিয়ে ভাগ করি সুতরাং ভাগশেষ 1 থাকবে, অর্থাৎ একটা। এরকম ভাবেই কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। এখন যদি বর্তমান 12টা বাজে, তাহলে কিন্তু 12টা দিয়ে ভাগ করলে শূন্য হবে। এর জন্য আমরা আওয়ার নামক একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এতে দিচ্ছি মডিউল, if মডিউল নট ইকুয়াল 0। যদি মডিউল 0 না হয়, তাহলে ওই মডিউলের হলো বর্তমান 12 আওয়ারের ঘন্টা। এবং যদি 0 না হয়, তা অর্থাৎ এবং যদি 0 হয়, এটা যদি 0 না হয় তাহলে মডিউলটা হলো বর্তমান ঘন্টা, এবং যদি 0 হয় এলস, তাহলে সময় হবে 12। এটার সাহায্যে আমরা সময়টি পেয়ে গেলাম, অর্থাৎ এখন আমরা কারেন্ট সময় পেয়ে যাচ্ছি। এখন আমরা ইউজ করতে পারবো এর টাইটেল ইজ ইকুয়াল সেকেন্ড, তাহলে রোটেশন ডিগ্রি হবে যদি সেকেন্ড হয়, তাহলে রোটেশন ডিগ্রি হবে সেকেন্ড, অর্থাৎ বর্তমান যে সেকেন্ড সময় আছে তার 6 গুণ। কেননা সেকেন্ডের কাটা 1 মিনিটে একবার এইটা সম্পূর্ণ ঘোরে। এখন অর্থাৎ এই সেকেন্ডের কাটা 360 ডিগ্রি 1 সেকেন্ডে ঘোরে, এক মিনিটে 360 ডিগ্রি ঘোরে। অর্থাৎ তাহলে 1 সেকেন্ড, তাহলে কত 1 সেকেন্ডে তাহলে কত ডিগ্রি ঘুরবে? আমরা জানি 1 মিনিটে হয় 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডে 360 ডিগ্রি ঘুরছে। অতএব 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরছে এটা বের করতে হলে আমাদের 360 কে তিন এই 360 কে 60 দিয়ে ভাগ করতে হবে। এর জন্য আমরা ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি। 360/60, এর উত্তর বেরোবে 6। অর্থাৎ প্রতি সেকেন্ড এটা 6 ডিগ্রি করছে, অর্থাৎ সেকেন্ড ইন্টু 6 দিলে আমরা সেকেন্ড অনুযায়ী এখন কত ডিগ্রি ঘুরবে সেকেন্ডের কাটা, এটা আমরা পেয়ে যাব। ফিরে আসা যাক কোডে। অর্থাৎ সেকেন্ড হলে কিন্তু রোটেশন ডিগ্রি সেকেন্ড ইন্টু 6 এটা পেয়ে গেলাম, এবং মিনিট হলে এলসি এল
টাইটেল ইজ ইকুয়াল যদি মিনিট হয়, এর ক্ষেত্রে রোটেশন ডিগ্রিটা হবে মিনিট ইন্টু 6, অর্থাৎ সরি, যদি একটা বিষয় লক্ষ্য করি, 1 ঘন্টায় কিন্তু মিনিটের কাঁটা এরকম 360 ডিগ্রি ঘোরে। এখন 1 ঘন্টায় কিন্তু 60 মিনিট, অর্থাৎ 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টায় 60 মিনিট, অর্থাৎ 60 মিনিটে 360 ডিগ্রি ঘোরে। অর্থাৎ যদি 1 মিনিটে কত ডিগ্রি ঘোরে এটা বের করার জন্য কিন্তু এই সেকেন্ডের মতো এই 360-এর সাথে 60 ভাগ দিতে হবে। উত্তর হবে 6, অর্থাৎ মিনিট ইন্টু 6, সি হবে মিনিটের জন্য রোটেশন ডিগ্রি। এখন এটা শুধু মিনিটের জন্যই। এখন এই মিনিটের মধ্যে কিন্তু যে আমরা নর্মাল অ্যানালগ ক্লক লক্ষ্য করি, এই মিনিটের মধ্যে কিন্তু সেকেন্ডের প্রভাব থাকে। যেমন ঘন্টার মধ্যে যদি এই 9টা 59 বাজবে, তখন আমরা দেখব যে এটা কিন্তু প্রায় 10-এর কাছাকাছি চলে যাবে। ব্যাপারটা এমন না যে এটা এই মিনিট ঘন্টার কাঁটা সবসময় 9-তে থাকবে, যখন 16 অথবা যখন 10-এ চলে যাবে তখন হঠাৎ করে 10-এ চলে যাবে, বরং ব্যাপারটা এমন হয় যে মিনিটের প্রভাব এই ঘন্টার কাঁটায় থেকে যায়। ঠিক এমন ভাবে আমরা অবশ্যই এই ঘন্টার ক্ষেত্রে এই মিনিটের প্রভাবটা ঘন্টায় অ্যাড করব। তার আগে আমরা এই মিনিট মিনিটের মধ্যে সেকেন্ডের প্রভাবটাও অ্যাড করব। এই জন্য একটা বিষয় লক্ষ্য করব। 1 মিনিটে মিনিটের কাঁটা 6 ডিগ্রি ঘোরে। সুতরাং এর মধ্যে আমাদের প্রভাব অ্যাড করতে হলে, যেহেতু এক পুরো 60 সেকেন্ডে এরকম প্রভাব পড়তে থাকবে, সুতরাং এই 6 ডিগ্রিকে 60 দিয়ে ভাগ করতে হবে। সরি, 6, অর্থাৎ 0.1 হচ্ছে। অর্থাৎ এই পুরো 1 মিনিটের মধ্যে 1 মিনিটে যে এখান থেকে এখানে চলে যাবে, ব্যাপারটা এমন হবে না, বরং সেকেন্ডের দিকে লক্ষ্য রেখে মিনিটের কাঁটা আস্তে 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 পরিবর্তন হবে। অর্থাৎ প্রতি সেকেন্ডেই পরিবর্তন আসবে। এর জন্য এখানে আমাদের 6 ডিগ্রি, অর্থাৎ 1 মিনিটে যেহেতু 6 ডিগ্রি করে, এই 6 ডিগ্রির মধ্যে আমাদের 60টা ভাগ করতে হবে। এই 60টা ভাগে সেকেন্ডকে এই সেকেন্ডের সময়কে এই 60টা ভাগে এই 6-কে 60টা ভাগ করে যে মান পাবে, তার তার থেকে তার দ্বারা সেকেন্ডকে গুণ করে যদি আমরা এর সাথে যোগ করি, তাহলে কিন্তু আস্তে আস্তে সেকেন্ডকে ঘোরার মতো হবে। এর জন্য আমরা পাস করব সেকেন্ড ইন্টু 0.1 কে, অর্থাৎ সেকেন্ডকে আমরা অনেক ছোট সময়ে অনেক ছোট ডিগ্রিতে কনভার্ট করে নিলাম এই মিনিটের মধ্যে প্রভাব বোঝানোর জন্য, এই মিনিটের ডিগ্রির মধ্যে প্রভাব বোঝানোর জন্য। এখন ঘন্টার মধ্যেও মনে হবে। এখানে এল দেওয়ার দরকার নেই, বরং এলসি দিচ্ছি। যদি লক্ষ্য করি, তাহলে ঘন্টার ক্ষেত্রে কিন্তু 6 ডিগ্রি নয়, বরং ঘন্টার ক্ষেত্রে প্রায় 30 ডিগ্রি ঘুরবে। কেননা এক প্রায় 12 ঘন্টায়, আমরা যেহেতু 12 ঘন্টার সময় ইউজ করছি, সুতরাং 12 ঘন্টায় 360 ডিগ্রি ঘোরে। সুতরাং যদি আমরা এই 360 থেকে 12কে 360-কে 12 দিয়ে ভাগ দিই, সুতরাং যে মানটা বেরোবে, এটা দ্বারাই আমরা বুঝতে পারবো যে কত ডিগ্রি ঘুরছে।
অর্থাৎ উত্তর হবে 30 ডিগ্রি, অর্থাৎ প্রতি ঘন্টায় 30 ডিগ্রি ঘুরবে। অর্থাৎ ঘন্টার ডিগ্রি বের করার জন্য বর্তমান যে 12 ঘন্টার সময় তার সাথে 30কে গুণ দিতে হবে। আওয়ার ইন্টু 30, এর মধ্যে আমরা মিনিটের প্রভাবও অ্যাড করব। এখন 30কে যেহেতু যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা হয়, সুতরাং এই 30কে আমাদেরকে 60 ভাগ করতে হবে। উত্তর হবে 0.5। এই 60 ভাগ করার ফলে আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু মিনিটের প্রভাব এত সূক্ষ্মভাবে করতে পারবো, যেন মনে হবে যে ঘন্টার কাঁটাও তার অনুযায়ী নড়বে। এমন একটা অ্যানিমেশন আমরা তৈরি করতে পারবো। প্লাস মিনিট টু 0.5, 0.5 এ কনভার্ট করে এর সাথে যোগ করে কিন্তু আমরা ঘন্টার মধ্যে মিনিটের প্রভাব, মিনিটের ডিগ্রি প্রভাব তুলে ধরতে পারবো। এখন সর্বশেষে এই রোটেশন ডিগ্রিকে রিটার্ন করা হবে। সরি, এখানে টাইটেল রয়ে গিয়েছে, সরি। এটা করতে গিয়ে এবং এটা এটা আপনারা ঠিক করে নেবেন যদি এমন কোনো সমস্যা হয়, দুঃখিত। এখন কিন্তু রোটেশন ডিগ্রি আমাদের টাইটেলের সাহায্যে আমরা পেয়ে গেলাম। এখন আরো একটা বিষয় দেখতে হবে, আমরা এখন তো শুধু ডিগ্রি পেলাম, এই ডিগ্রিতে যেহেতু আমরা এই যে এই এই সেকেন্ডটা পেয়েছি, এর কোঅর্ডিনেটটাকে অর্থাৎ এক্স ওয়াই এবং এই এক্স ওয়াই এবং তারপর দ্বিতীয় পয়েন্টের এক্স ওয়াই, এটা কিন্তু পরিবর্তন হবে, এটাও কিন্তু পরিবর্তন হবে। সুতরাং এর জন্য কিন্তু আমাদের কিন্তু আরেকটা ফাংশন করতে হবে, যে পরিবর্তন হয়ে এত ডিগ্রিতে এই ফোকাস পয়েন্টকে কেন্দ্র করে ঘুরে নতুন যে ডিগ্রি এক্স ওয়াই তৈরি হবে, সেটা বোঝানোর জন্য, সেটা বের করার জন্য আর একটা ফাংশন নিব, যেটাও এই ক্লাসের বাইরে হবে। সেটার নাম দিচ্ছি রোটেট ফাংশন। এর মধ্যে আমরা কিছু ভ্যারিয়েবল নিচ্ছি, প্যারামিটার নিচ্ছি। কোঅর্ডিনেট, অর্থাৎ বর্তমান যে কোঅর্ডিনেট, সেই কোঅর্ডিনেটটা আমাদের নিতে হবে। আহ তারপর ফোকাস পয়েন্ট, এখন ফোকাস পয়েন্ট এক্স ওয়াই, ফোকাস পয়েন্ট এর ক্ষেত্রে কিন্তু শুধু একটা পয়েন্টে দিতে হবে, এক্স এবং ওয়াই, এই দুইটা এক্স এবং ওয়াই, এটাই দিতে হবে, এর বেশি হবে না। এটা হলো রোটেশন ডিগ্রি। এখন এখানে আমরা দেখব, এখানে অর্থাৎ কোঅর্ডিনেটসটা দেখবো, এই কোঅর্ডিনেটটা কিন্তু যে কয়টা কোঅর্ডিনেট দিতে পারবো, তবে ফোকাস পয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু এক্স ওয়াই দিব, এবং রোটেশন ডিগ্রি আমরা এখান থেকে পাবো। শুরুতে আমরা যে রোটেশন ডিগ্রি একে রেডিয়ান্সে কনভার্ট করব, এর জন্য আমাদেরকে ম্যাথ ইউজ করতে হবে, ইম্পোর্ট এই ম্যাথ মডিউলটাকে ইউজ করতে হবে। এর জন্য আমরা দেবো অ্যাঙ্গেল রোটেশন
রেডি রেডিয়েন্স ম্যাথ, যেহেতু ম্যাথ মডিউলে এটা আমরা ইউজ করবো ম্যাথ দিয়ে ডট দিয়ে, তারপর ডট দিয়ে রেডিয়েন্স ফাংশনটার মধ্যে আমরা রোটেশন অ্যাঙ্গেলটাকে রোটেশন ডিগ্রি থেকে দেব। এখন এই ডিগ্রিকে এখানে রেডিয়ান্সে কনভার্ট করবে। এখন যেহেতু ফোকাস পয়েন্ট একটা শুধু একটা লিস্টের মধ্যে রয়েছে, এটার যেহেতু এটা লিস্ট এবং এই কোঅর্ডিনেটর লিস্ট লিস্টের মধ্যে রয়েছে, এটাকে এই ঘোরানোর যে এর বরাবর ঘোরানোর জন্য কিন্তু এটাকে আলাদাভাবে এক্স ওয়াই প্রকাশ করতে হবে। এর জন্য একটু ভেরিয়েবল নিচ্ছি সি এক্স কমা সি ওয়াই ইজ ইকুয়াল ফোকাস পয়েন্ট। অর্থাৎ ফোকাস পয়েন্টে এখানে কিন্তু লিস্টের এরকম দেওয়া লাগবে না, তো এটাই দিলে হবে। অর্থাৎ ফোকাস পয়েন্ট যে লিস্টটা রয়েছে তার প্রথম অংশ অর্থাৎ ফোকাস পয়েন্ট এর এরকম জিরোটা এই এক্স এর মধ্যে ডিক্লেয়ার হবে এবং ওয়ানটা এই ওয়াই এর মধ্যে যাবে। এরপর আমরা সেই নতুন কোঅর্ডিনেটস এক্স ওয়াই এটা কার কিসের মধ্যে কোন লিস্টে রাখবো, এটার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিব যার নাম দিচ্ছি নিউ কোঅর্ডিনেট। এটা একটা ইমপ্লিট লিস্ট, পরবর্তীতে এটা আমরা অন্য করব। এখানে আমরা লুপ নিচ্ছি, একটা ফর লুপ আই ইন রেঞ্জ। এই রেঞ্জ শুরু হবে কিন্তু 0 থেকে এবং শেষ হবে লেন্থ কোঅর্ডিনেটস। অর্থাৎ এই কোঅর্ডিনেটস যে লিস্টটা রয়েছে এটার ভ্যালু কয়টা রয়েছে এটার উপর নির্ভর করে। যদি এখানে যদি 4টা ভ্যালু থাকে, একটা হলো এক্স, এক্স এবং এক্স ওয়াই এবং তারপরে এক্স এবং এক্স ওয়াই, তাহলে কিন্তু এই কোঅর্ডিনেটস এর লেন্থ হবে 4, যদি এখানে 4টা ভ্যালু থাকে এই লিস্টে। এবং এই ফর লুপটা যে এই পর্যন্ত চলবে, এটা 2 ধাপ করে আগবে। এখন এক্স দিব এক্সল অবলম্বন করতে হবে। যদি আমরা দেখি তাহলে এই কোঅর্ডিনেটস এই কোঅর্ডিনেটটাকে নতুন কোঅর্ডিনেট এই কোঅর্ডিনেটের সাহায্যে কোনো একটা ফোকাস পয়েন্ট এর কোনো একটা ফোকাস পয়েন্টকে কেন্দ্র করে নির্দিষ্ট ডিগ্রিতে ঘুরতে হলে কিন্তু প্রথমে এই কোঅর্ডিনেটস এর এক্স ওয়াই গুলোকে আলাদা করতে হবে। এখন একটা বিষয় লক্ষ্য করি, এই কোঅর্ডিনেটস এর মানগুলো কিন্তু জোড় সংখ্যক হয়। যে যেমন যে একটা বিন্দুর জন্য কিন্তু আমাদের এক্স ওয়াই দিতে হচ্ছে। যেমন যদি আমরা প্রথম বিন্দুর এক্স ওয়াই দিই তাহলে এক্স জিরো ওয়াই জিরো, এবং যদি দুটো মান দিই তাহলেও কিন্তু আমাদের এখানে জোড়ই আসছে। এবং যদি 3টে মান দিই তাহলে 3 × 6, এটাও জোড় সংখ্যা। বোঝানোর জন্য মোট এখানে এই 4টে মান, 4টা কোঅর্ডিনেটস আমি দিয়েছি। এখন যদি আমি লিখি তাহলে এখানে এখানে আমরা লিখছি যে কোঅর্ডিনেট যেহেতু একটা লিস্ট, সুতরাং এখানে ইন্ডেক্স কিরকম হয়ে থাকবে, অর্থাৎ 0 ইন্ডেক্সে প্রথম বিন্দুর এক্স থাকবে এবং 1 ইন্ডেক্সে প্রথম বিন্দুর ওয়াই থাকবে। অনুরূপভাবে আমরা সবগুলো নিচে নিচে সাজাবো।
এখন যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটা বিন্দুর এক্স কিন্তু জোড় সংখ্যাই রয়েছে, যেমন 0, তারপর 2, তারপর 4, তারপর 6, মানে 2 2 করে বাড়ছে। আর প্রত্যেকটা বিন্দুর ওয়াইও কিন্তু বিজোড় সংখ্যাই রয়েছে, অর্থাৎ বিজোড়ের ক্রমের দিক থেকে আগচ্ছে। এখন এটা আমরা কিভাবে আলাদা করব? এর জন্য আমরা একটা লুপ নিচ্ছি, ফর লুপ। এখন রেঞ্জ, এখন এটা কিন্তু শুরু হবে 0 থেকে, কেননা কোঅর্ডিনেটস এর যে ইন্ডেক্স এটা কিন্তু 0 থেকেই শুরু হয়। যেমন এখান থেকেও যদি আমরা লক্ষ্য করি, এটা কিন্তু 0 থেকেই শুরু হয়েছে এবং শেষ হবে কোনখানে? লেন্থ কোঅর্ডিনেটস, অর্থাৎ কোঅর্ডিনেটস যে এই লিস্টটা রয়েছে, সেই লিস্টের মধ্যে যে কটা ভ্যালু রয়েছে তার সংখ্যাই এই লেন্থটা রিটার্ন করে। অর্থাৎ যে এখানে যেহেতু আমরা আমরা এখানে 8টা ভ্যালু দিয়েছি, সুতরাং 8 রিটার্ন করবে। এবং এটা দুই দুই ধাপ করে আগবে। যেহেতু এখানে যে জোড়ের ক্ষেত্রে এটাও দুই দুই ধাপ করে এগোচ্ছে এবং বিজোড়ের ক্ষেত্রে দুই দুই ধাপ করে এগোচ্ছে, সুতরাং এটা আমরা দুই দুই ধাপ করে এগোবো। এক্স হবে কোঅর্ডিনেটস এর আই ইন্ডেক্স, অর্থাৎ আই কিন্তু বারবার জোর জোর করে এগোচ্ছে। এখানে 0 হচ্ছে, তারপরে পরের বার 2 করে বাড়ছে, 2 স্টেপ এগোচ্ছে, অর্থাৎ 1 2 হচ্ছে, তারপর আবার 2 স্টেপ করে এগিয়ে 4 হচ্ছে, তারপর আবার 2 স্টেপ করে এগিয়ে 6 হচ্ছে। এবং ওয়াই হচ্ছে আই প্লাস ওয়ান, অর্থাৎ এটা কিন্তু এবার 0 থাকছে না, বরং 1 হচ্ছে, অর্থাৎ 1 হচ্ছে। এবং 1 থেকে আবার যদি 2 স্টেপ আগানো হয় তাহলে 3 হবে, এবং 3 থেকে যদি 2 স্টেপ আগানো হয় তাহলে 5 হবে, এবং 5 এর থেকে 2 স্টেপ গেলে 7 হবে। এরকম ভাবে আমরা y নিচ্ছি, অর্থাৎ এটা কিন্তু আমরা এক্স ওয়াই এর জোড় করে নিচ্ছি। এখন প্রথমে যে আমরা এক্স ওয়াই এর জোড় করে নিলাম, এই জোড়ের উম, এই জোড়কে আমরা নতুন কোঅর্ডিনেটে পরিণত করব। সুতরাং নিউ এক্স নিচ্ছে, সেটা ভ্যারিয়েবল। নিউ এক্স শুরুতেই এখানে এখন আমরা নিউ এক্স এবং নিউ ওয়াই, অর্থাৎ কোনো একটা, এখন মূল বিষয়, কোনো একটা কোঅর্ডিনেটকে কোনো একটা ফোকাস পয়েন্টকে কেন্দ্র করে নির্দিষ্ট রেডিয়ান্সে কিভাবে ঘোরাতে হবে, এটার জন্য কিন্তু ম্যাথে একটা সূত্র আছে। এই যে এটা হলো সেই সূত্র। সুতরাং এই সূত্র অনুযায়ী আমরা নিউ এক্স এবং নিউ ওয়াই বের করব। সূত্রটা হলো এক্স, অর্থাৎ যেটা আমরা নিব, এবং তারপরে সি এক্স প্লাস এক্স মাইনাস সি এক্স ইন্টু, এটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ইন্টু কস অ্যাঙ্গেল। এই সূত্র আমরা এখানে ইউজ করব। এটা কিন্তু আমরা এরকম ভাবে নিয়ে নিচ্ছি। সুতরাং অর্থাৎ একটা বিন্দুর কোঅর্ডিনেটস কে আমরা সেই ফোকাস পয়েন্টকে কেন্দ্র করে রোটেশন ডিগ্রি অনুযায়ী ঘোরাবো। যেমন যদি এখানে একটা বিন্দু নিয়েছি এবং এখানে একটা বিন্দু নিয়েছি, এখন এটাকে এই সূত্র অনুযায়ী ঘোরালে এখানে 1 ডিগ্রি বরাবর এরকম ভাবে ঘুরবে, এবং এই যেহেতু ফোকাস পয়েন্ট, সুতরাং এখানে 1 ডিগ্রি বরাবর এরকম ভাবে ঘুরবে। সুতরাং আমরা এমন ভাবেই পাবো। সুতরাং আমরা আলাদা আলাদা ভাবে বের করি, এরকম ভাবে বের করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোণের দুটি পাবো। শুধু এই কোড, এই কপি করে নেব। এই কজ কিন্তু লাইব্রেরি ফাংশন নয়, বরং একটা ফাংশন আছে ম্যাথের, ম্যাথ মডেলের একটা ফাংশন, এটা আমরা ইউজ করতে পারবো। এখানে আমরা রেডিয়ান্স দেব, রোটেশন রেডিয়ান্স, এখানে কিন্তু ডিগ্রি দেওয়া যাবে না, বরং এই এই সূত্র রেডিয়ান্স সাহায্য করতে হয়। ওয়াইও ঠিক, এই যে ওয়াই এর সূত্র কপি করেছি,
থেকে। তো এখানেও ম্যাথ মডিউলের আছে দিব, এবং অ্যাঙ্গেলের স্থলে রোটেশন রেডিয়ান্স লিখবো। এখন এই দুটো এক্স ওয়াই আমরা বের করলাম, এটাকে আমরা এই নিউ কোঅর্ডিনেটস এ অন্তর্ভুক্ত করব। এর জন্য কিন্তু একটা এলিমেন্ট আছে, যেটা হলো এক্সটেন্ড এলিমেন্ট। শুরুতে এই লিস্টের নাম লিখবো, তারপর ডট দিয়ে এক্সটেন্ড এলিমেন্টের নাম লিখবো। এখানে কিন্তু আমরা একটা লিস্ট পাবো, নিউ এক্স নিউ ওয়াই। এটা যদি লিস্ট আকারে যাবে, তবে এখানে যখন যুক্ত হবে তখন একটা লিস্ট, এটা হচ্ছে লিস্ট আনবক্সিং করে এরকম ভাবে পাঠানো হবে। ব্যাপারটা এমন হবে না যে এখানে এরকম ভাবে একটা লিস্ট যাবে, তারপর কমা দিয়ে এখানে আরেকটা লিস্ট যাবে, বরং এমন না, বরং এই লিস্টটা আনবক্সিং করে এখানে যুক্ত করা হবে। এখন আমরা এটা পেয়ে গিয়েছি। এখন আমরা আরেকটা মেথড বানাবো এই ক্লাস উইজে, এই ক্লাস ওয়াইজ ক্লাসে আরেকটা মেথড বানাবো, যার নাম দিব অ্যাক্টিভ মেথড। এবং এখানেও আমরা যেমনটা দেখেছিলাম সেলস ইউজ করতে হবে, সুতরাং সেলস প্যারামিটার ইউজ করব, তারপর কমা দিয়ে আরেকটা প্যারামিটার ফোকাস পয়েন্ট এটা ইউজ করব। এখন ফোকাস পয়েন্ট এখানে ইউজ না করার কারণ হলো, এখানে তো যে সমস্ত এগুলো এখানে তো ওই সমস্ত জিনিসই ব্যবহার করা হয় যেটা পরবর্তীতে এগুলো যাওয়ার সম্ভাবনা আছে, যেমন ক্যানভাস, টাইটেল, তারপর কোঅর্ডিনেটস ইত্যাদি। তবে ফোকাস পয়েন্ট এখানে নিয়ে আসার কারণ হলো, ফোকাস পয়েন্ট তো এখানে শুধু কিছু সাধারণভাবে কিছু সময়ের জন্য এই রোটেটের জন্যই, এই রোটেট যে ভ্যালু অর্থাৎ কোঅর্ডিনেট বের করার জন্য ব্যবহার করবো, সুতরাং এটা আমরা এখানে নিতে পারি। তবে চাইলে আপনারা এখানেও নিতে পারেন। এখানে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করে এখানে সেলফ ডট ফোকাস পয়েন্ট ইকুয়াল ফোকাস পয়েন্ট দিয়ে আপনারা নির্দিষ্ট করে নিতে পারেন। এখন আমরা নিউ কোঅর্ডিনেট নামক একটা ভ্যারিয়েবল নেব। যেহেতু এই রোটেট কোনো এই রোটেট ফাংশন কোনো লিস্ট রিটার্ন করে, এবং এই লিস্টকে আমরা জানি না যে কত থাকতে পারে, সুতরাং এরকম ভাবে আমরা টাপলে কনভার্ট করে শুধু স্ট্রিংস দিয়ে একে আনবক্স করি, একে আনপ্যাক করব। এর জন্য আমরা টাপেল লিখবো, দিয়ে রোটেট লিখবো, রোটেট, এবং সেখানে কোঅর্ডিনেট লিখবো। কোঅর্ডিনেট হলো সেলফ ডট কোঅর্ডিনেটস, তারপর ফোকাস পয়েন্ট যেটা আমরা নিয়েছিলাম প্যারামিটার আকারে সেটাই লিখবো। এটা কিন্তু লিস্টই হবে ফোকাস পয়েন্ট। তারপর রোটেশন ডিগ্রি বের করার জন্য আমরা কিন্তু গেট রোটেশন ডিগ্রি নামক একটা ফাংশন বানিয়েছিলাম, সুতরাং এটা লিখবো গেট রোটেশন ডিগ্রি। এখানে টাইটেল লিখবো সেলফ ডট টাইটেল। এখন কিন্তু আমরা নিউ কোঅর্ডিনেট পেয়ে যাচ্ছি। এখন আমরা এই নিউ কোঅর্ডিনেটস কে কার্যকারী করব, এই জন্য সেলফ ডট মেথড যেটা নিয়েছিলাম সেটা লিখবো। কেননা আমরা জানি না এটা লাইন হবে নাকি পলিগন হবে, এটা এটা এর মাধ্যমে নির্ধারণ হবে। সুতরাং এটার মাধ্যমে আমরা নির্ধারণ করে দিয়েছিলাম যে পলিগন হলে এটার অর্থ হবে, এই সেলফ ডট মেথডের অর্থ হবে সেলফ ডট ক্যানভাস ডট ক্রিয়েট লাইন। আর যদি যদি এটা লাইন হয় আর যদি পলিগন হয়, তাহলে এর অর্থ হবে সেলফ ডট ক্যানভাস ডট ক্রিয়েট পলিগন। তো আমরা ডাইরেক্ট এই সেলফ ডট মেথড ইউজ করবো, কেননা এখানে আমরা এটা নির্দিষ্ট করে দিয়েছি। সুতরাং এখানে এস্ট্রিক্স দিব যে নিউ কোঅর্ডিনেটস। এখন এটা কিন্তু টাপেল, এই টাপেলকে আমরা আনবক্স করলাম, এবং বাকি সব ইনফরমেশন আমরা উপরের থেকেই নিব। এখন একটা বিষয় লক্ষ্য করি, যখন এটার মাধ্যমে আমরা এটা ক্রিয়েট করলাম তখন এটা কিন্তু আরেকটা ক্রিয়েট হলো।
এটা কিন্তু নতুন ভাবে ক্রিয়েট হচ্ছে, সুতরাং আগেরটাও থেকে যাবে। আমরা চাই এটা নতুন ভাবে ক্রিয়েট হোক এবং আগেরটা মুছে যাক। এর জন্য কিন্তু একটা মেথড আছে, সেটা হলো ডিলেট মেথড। প্রথমে ক্যানভাস নাম লিখতে হবে, ক্যানভাস, এটা ডট দিয়ে ডিলেট মেথডকে কল করতে হবে। তারপর এখানে সেলফ ডট টাইটেল লিখতে হবে। যেহেতু আমরা এই ট্যাগ হিসেবে সেলফ ডট টাইটেল দিয়েছি, সুতরাং এটা ডিলিট করার জন্য সেলফ ডট টাইটেল ইউজ করতে হবে। এখন যেহেতু এটা আমরা রিকার্শন করব, এর জন্য আমরা সেলফ ডট ক্যানভাসের একটা মেথড আছে আফটার মেথড, মানে এখানে মিলি সেকেন্ড হিসেবে নাই, সুতরাং আমরা 1000 মিলি সেকেন্ড দিব, অর্থাৎ 1 সেকেন্ড। এখন এখানে শুধু আমরা রেফারেন্স দিতে পারবো। তবে একটা বিষয় লক্ষ্য করি যে এখানে শুধু আমরা রেফারেন্স দিতে পারবো, তবে এখানে কোনো প্যারামিটার দিতে গেলে কিন্তু এটা কল করা লাগবে। সুতরাং যদি আমরা কল করতে চাই তাহলে কিন্তু এটা কাজ করবে না। আবার যদি এরকম ভাবে শুধু ডাইরেক্ট রেখে দিই রেফারেন্স হিসেবে, তাহলে কিন্তু আর এটা কাজ করবে না। সুতরাং এখন আমরা ল্যামডা ফাংশন ইউজ করব। এটা ল্যামডা শুধু একটা রেফারেন্স রূপে কাজ করে এবং এই রেফারেন্সের মধ্যেই আমরা অ্যাক্টিভে কে কল করব এবং ফোকাস পয়েন্ট রেখে দিব। অর্থাৎ অ্যাক্টিভ যদি আমরা কল করলাম, তবে এখানে নয়, এখানে ল্যামডা মেথড, এখানে ল্যামডা, এই যে ল্যামডা রয়েছে, এটা একটা কিওয়ার্ডস, ল্যামডা কিওয়ার্ডস, সরি, ল্যামডা কিওয়ার্ডস। এটার মাধ্যমে কিন্তু আমরা এই যে এই রেফারেন্সটা পালাম, এই যে এই সেলটার অ্যাক্টিভ কল, ফোকাস পয়েন্ট, এটা কল করা রয়েছে, ফোকাস পয়েন্ট তার প্যারামিটার রয়েছে, এটা কিন্তু আমরা কল করেছি, সেলফ অ্যাক্টিভ কিন্তু আমরা কল করেছি। তবে এটা কিন্তু আমরা ডাইরেক্ট আফটারের মধ্যে কল করিনি, কারণ আফটারের মধ্যে ল্যামডা কিওয়ার্ডের সাহায্যে আমরা কল করেছি। অর্থাৎ ল্যামডা কিন্তু একটা রেফারেন্স। এখন আমরা কাজ করতে পারবো সেকেন্ড ডট অ্যাক্টিভ করা, অ্যাক্টিভ প্যারামিটার, অ্যাক্টিভ যে মেথড আছে সেটা কল করতে হবে এবং এখানে আমরা 250 দিব। এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, এটা যেহেতু লিস্ট, আমরা লিস্ট দিলাম। ও এখানে একটা এরর দেখাচ্ছে, এই এররটা কিসের? এই, ও সরি, আমরা যে রোটেট ফাংশনটা ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু এটা ফর এর মধ্যে যাবে না, বরং সব এক্সটেন্ড শেষে, পরে সব শেষে এটা যখন সব পরিপূর্ণ হয়ে যাবে তখন এটা রিটার্ন করবে। এখন আমরা এটা যদি রান করি তাহলে আমরা জানতে পারি হতে পারি এখানে, ও সরি, এখানে এটা এটা উপরেই থাকবে, কিন্তু উপরেই থাকবে। তবে আমরা যেটা রিটার্ন করব, নিউ কোঅর্ডিনেটস, এটা এক্সটেন্ড হওয়ার পরে কিন্তু কোনো কিছু রিটার্ন করেনি, এটা আমরা রিটার্ন করে দিব নিউ কোঅর্ডিনেটস। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু পাবো ইনশাল্লাহ। এটাও পেয়েছি। এখন এটা শুধু আমরা সেকেন্ডের কাটা বানিয়েছি, এখন আমরা মিনিটের কাটা বানাবো। মিনিট ইজ ইকুয়াল ক্লকওয়াইজ ক্লক মিনিট রেক্টেঙ্গুলার। এখন আমরা কোঅর্ডিনেটস দিব। কোঅর্ডিনেটের ক্ষেত্রে প্রথমে আমরা মিনিট, যেটা আমরা রেক্টেঙ্গুলার, প্রথমে টপ দিব, তারপর লেফট দিব, তারপর বটম দিব, তারপর রাইট দিব। যেরকম টপ দিচ্ছি আমি, যেহেতু এটা এরকম ভাবে খাড়া করবে এরকম বরাবর, টপ দিচ্ছি, এই সুতরাং টপের কোঅর্ডিনেটস হবে এক্স হবে 250 এবং ওয়াই হবে 140, এবং আমি লেফটের দিকে 5 ঝুঁকাচ্ছি। সুতরাং এটা হচ্ছে এক্স হচ্ছে
এখানে 5 কমবে, সুতরাং 245 এবং y হবে 250, এবং বটমের দিক দিয়ে x হবে 250 এবং y আমরা 15 বৃদ্ধি করছি, অর্থাৎ 265, এবং এই রাইটের ক্ষেত্রে x হবে 255 এবং y হবে 250। সুতরাং এই কোঅর্ডিনেটস গুলো দিয়ে দিচ্ছি। সরি, এটা আমি 140 নয়, টপের ক্ষেত্রে y 140 নয়, বরং 110 নিচ্ছি। সুতরাং 250, 110, তারপর 245, 250, 250, 265, 255, 250। তারপর এর কালারটা দিচ্ছি, মিনিটের কালার দিচ্ছি ব্লু, এবং করছি 0, এবং মিনিট এটাকে আমি অ্যাক্টিভ করছি, এবং এটাও মাঝ বরাবর অর্থাৎ 250 বা 250-এ ঘুরবে। এখন আমরা ঘন্টার কাঁটা ডিজাইন করবো। শুরুতে আওয়ার নামক একটা অবজেক্ট নিচ্ছি, এখানেও এটাও ক্লক ওয়াইজলি, সুতরাং একটা ক্লক, এটা টাইটেল দিচ্ছি আওয়ার, এবং শেপ দিচ্ছি রেক্টেঙ্গুলার। তারপর কর্নার্স পরে দিব, তারপর কালার দিচ্ছি ব্ল্যাক, পোস্ট দিচ্ছি 0। আওয়ারটাও কিন্তু এটা অ্যাক্টিভনেস কল করলাম, এবং এটাও কিন্তু মাঝ বরাবর ঘুরবে, সুতরাং এটাও 250 বাই 250 দিচ্ছি। এখন আসা যাক কোঅর্ডিনেটসে। কোঅর্ডিনেটস শুরুতে আপ দিব, তারপর লেফট দিব, তারপর বটম দিব, তারপর রাইট দিব। সুতরাং আপ দিচ্ছে যে এক্স বরাবর হবে 250, এবং ওয়াই আমি কমায় রাখছি 140, এবং লেফটের জন্য 110 পরিমাণ কমবে। সুতরাং হবে এক্স কমবে হবে 240, এবং ওয়াই 250, এবং বটমে এক্স থাকবে 250 এবং ওয়াই 20 বাড়বে, অর্থাৎ 270, এবং রাইটের ক্ষেত্রে 210 বাড়বে, অর্থাৎ 260, এবং ওয়াই 250 থাকবে। সুতরাং এগুলো লিখে দিচ্ছি 250। সরি, এখানে বাটন দিতে হবে আগে। এখন আমরা এটা টেস্ট করব। এখন কিন্তু এটা হয়ে গিয়েছে। এবার আমরা চাইলে এই বরাবর কিন্তু একটা ওভাল তৈরি করে দিতে পারি। ওভাল কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আমি সিপিএসসি ট্রায়াঙ্গেলে এর যে আমার প্রজেক্ট নাম্বার 3 এতে বলেছি, আপনারা সেটা দেখতে পারেন। এখন ওভাল তৈরি করব জন্য ডট ক্যানভাস এখানে ক্রিয়েট ওভাল মেথড কল করব, ও সেখানে কোঅর্ডিনেট দিচ্ছি 260, এবং
এটা কালার হবে, কালার দিচ্ছি ব্ল্যাক। এখন এটা কল করছি ব্ল্যাক না দিয়ে আমরা ব্লু দিই। যদি আমরা লক্ষ্য করি তাহলে এখান থেকে এই বরাবর প্রথমে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়েছে এবং সেই রেক্টেঙ্গেল অনুযায়ী একটা ওভাল তৈরি হয়েছে। এই ওভাল সম্পর্কে বিস্তারিত জানতে আপনি প্রজেক্ট নম্বর 3 সিকোয়েন্স ট্রায়াঙ্গেল দেখতে পারেন। এখন আসা যাক টিক টিক সাউন্ড ইফেক্টে। এর জন্য আমার কাছে যে এই পার্টটা আছে, কোনো সাউন্ড অথবা সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য কিন্তু সব থেকে কার্যকরী মডিউল হচ্ছে পাইগেম মডিউল। এর জন্য আমি লিখে দিচ্ছি ইম্পোর্ট পাইগেম। এখন পাইগেম মডিউল এই প্যাকেজটা কিন্তু ইনস্টল করতে হবে। এজন্য এখানে লিখবো পিপ ইনস্টল পাইগেম। আর যাদের কাছে ভিএস কোড নাই তারা এখানে পাইথনে যাবেন এবং এখানে ক্লিক করবেন এবং উইন্ডোজ পাওয়ার শেল অপশনে যাবেন, উইন্ডোজ পাওয়ার শেলে যাবেন। তারপর এখানে লিখবেন পিপ ইনস্টল পাইগেম, এখানে হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পরে আপনারা দেখবেন আমার যেহেতু ইনস্টল করা আছে সুতরাং আমার আর লাগবে না। সুতরাং এখানে আমরা ইম্পোর্ট পাইগেম দিলাম, এরপর নিচে যাব, তারপর এই যে অ্যাক্টিভ এখানে যাব। এখানে আমরা একটা নিব যে সাউন্ড নামক একটা ভ্যারিয়েবল নিব এবং ইকুয়াল দিব। তারপর এখানে ডবল ক্লিক করে কপি প্যাস অপশনে যাব এবং এখানে ডাবল কোটেশন দেব এবং এর মাঝে এই প্যাচটাকে পেস্ট করব। আগেও বলেছি যে প্যাচকে কার্যকরী করতে হলে পাইথনে শুরুতে একটা স্মল আর ব্যবহার করতে হবে ডাবল কোটেশনের শুরুতে। এবার আমরা প্যাচ পেয়ে গেলাম। এখন পাইগেম মডিউলের মধ্যে মিক্সার, যে এই মিক্সার পাইগেম পাইছে মিক্সার ডট ইনিট, অর্থাৎ পাইগেম প্যাকেজের মধ্যে মিক্সার এর সকল কিছুই আমরা এখন এই কোডে ব্যবহার করতে পারবো। এখন এই পাইগেম ডট মিক্সার ডট মিউজিক লোড। এখন এখানে আমরা এই প্যাচটা লিখবো সাউন্ড। এখন লিখবো পাইগেম ডট মিক্সার ডট মিউজিক ডট প্লে। এখন মিউজিকটা প্লে হবে, অর্থাৎ এই মিউজিক হিসেবে কিন্তু আমরা এই সাউন্ডটা লোড দিয়েছি। এখন লোড দেওয়ার পরে এটা কিন্তু প্লে হবে। এখন এখন এটা আমরা সেভ করব এবং রান করব। এখন কিন্তু আমাদের ক্লক প্রজেক্টটা সম্পূর্ণ হয়েছে। ক্লক ফ্রেম এবং এই ক্লক সাউন্ডটা পেতে আপনারা সোর্স কোডস অপশনে যাবেন, এটা গিটহাব অ্যাকাউন্ট। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।